আমার উপর আক্রমণ হয়েছে, ঠিক আছে, এই জায়গায়। এবং সেই ফোন করার টাইমিং থেকে আমরা দেখলাম, তিনি যখন ফোন করেছিলেন সেই টাইমিং থেকে আমরা দেখলাম যে 2:36-এ তার উপর প্রথম আক্রমণ ঘটে। এই দুটো মিছিল, প্রথম যে 5-7 হাজার মিছিল চলে যায় তখন কোনো আক্রমণ হয়নি, দ্বিতীয় মিছিল যখন চলে যায় তখন কোনো আক্রমণ হয়নি। এরপর ঘোষপাড়ার যারা এই পরিকল্পনা করেছিল তারা কিন্তু পথে নেমে দাঁড়িয়ে যায়। এরপরে একটা ছোট মিছিল আসতে থাকে। এই যে মিছিল 50-60 জনের একটা মিছিল পরবর্তীতে আসতে থাকছে, তখন কি করছে, ঘোষপাড়াটা পুরোপুরি এদের দখলে আছে, মানে এরা তখন প্রস্তুত, লাঠি অস্ত্র নিয়ে কিন্তু প্রস্তুত। এই ছোট মিছিল যখনই আসতে শুরু করে দেয় ঘোষপাড়া, তখন তাদের উপর অ্যাটাক শুরু হয়। এটা আমরা কিভাবে জানলাম? ওই থানার সামনে কাছাকাছি নূরে মেনানি বলে একজন থাকেন, তিনি হলুদ বিক্রি করেন, মানে রাস্তার ধারে ফুটে বসে হলুদ বিক্রি করছিলেন। তো তিনি বলেন 50-60 জনের কিছু ছেলে যাচ্ছে, দেখলাম শেষে দুটো মিছিল যাওয়ার পর 3 নম্বর মিছিলটা যাচ্ছে, তারা ঘোষপাড়ায় যেতেই তাদের ওপর ইট বা ঝামেলা শুরু হয়ে যায়। যখনই ঝামেলা শুরু হয়ে যায় ওই 50-60 জন ছেলে ওরা পালাতে থাকে, মানে পালিয়ে থানার দিকে আসছে, কিছু হসপিটালের দিকে যেতে থাকছে। এই যে হসপিটালের দিকে যাচ্ছে বা থানার দিকে যাচ্ছে, এটা আমরা কি করে জানলাম? এটা আমরা জানলাম 2-3টি ক্যামেরার ভিডিও থেকে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মোটামুটি ওই রকম 2:40 এরকম নাগাদ দেখা যাচ্ছে যে ঘোষপাড়ার যারা সশস্ত্র বাহিনী তারা অস্ত্র নিয়ে মিছিলের উপর আক্রমণ করছে বা আক্রমণ করতে উদ্যত হচ্ছে। ওই স্টাইল বাজার চত্বরটায় ধেয়ে যাচ্ছে, অস্ত্র, সব হাতে অস্ত্র আছে। এবং স্টাইল বাজারের দিক থেকে একজন ক্যামেরা করেছেন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টাইল বাজারের দিকে তাদের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যাওয়া এই 50-60 জন, যেটা বললাম মোটামুটি এখানে তাদের বয়স ছিল খুব অল্প, মানে 18 থেকে 25 এইরকম ছেলেরা ছিল। তো তারা কিন্তু ভয়ে তখন পালাতে থাকে এবং তারা অনেকে আহত হয়। 18 জনের মতো হসপিটালাইজড হয় এই ছেলেদের মধ্যে। তাদের মধ্যে যারা পালাতে থাকে, কিছুজন হসপিটালে মোড়ের দিকে পালায় এবং ভিডিওতে দেখা যাচ্ছে তারা যখন পালাচ্ছে এবং এরা আক্রমণ করছে, কেউ রামদা ছুঁড়ে মারছে, মানে ওই গেরুয়া বাহিনী রামদা ছুটছে। এই ভিডিওগুলো কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যখন মিডিয়াতে দেখলাম যে প্রথম ঘটনাটা আমরা যখনই এই মুর্শিদাবাদ শামসেরগঞ্জ 11 তারিখে ঘটনা নিয়ে প্রকাশ করা হলো, আমরা দেখলাম সমস্ত মিডিয়াতে দেখাচ্ছে যে স্টাইল বাজার লুট হচ্ছে এবং যারা আন্দোলনকারী তারা স্টাইল বাজার লুট করছে, ঢুকছে, আন্দোলনকারীরা লুটতরাজ চালাচ্ছে। এইটা কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি। এই ঘটনাটা হচ্ছে বিকেল 4টে। কিন্তু স্টাইল বাজারের ওই অঞ্চলে আরও যে দুটো ঘটনা ঘটেছে, প্রথম দিকে শুরুটা ঘটেছে, এটা কোনো মিডিয়াতে কিন্তু দেখায়নি। অথচ সেই ভিডিওগুলো সোশ্যাল মাধ্যমে কিন্তু উপলব্ধ আছে, আপনারা সার্চ করলেই পাবেন। অথচ মিডিয়া কিন্তু দেখায়নি। কেন দেখায়নি সেটা কিন্তু পরিষ্কার। তাহলে এখন কি হলো? আক্রমণটা হওয়ার পর এই যে ছেলেগুলি আছে, কিছু ছেলে হসপিটালের দিকে গেছে, কিছু হসপিটালাইজড হয়েছে, কিছু বিক্ষিপ্ত হয়ে থানার দিকে ছুটে এসেছে। তখন নূরে মেনানি তাদের বলছে, তোরা ঝামেলা করিস না, তোরা বাড়ি যা। ওরা বললো, কেন আমাদের ওরা মারবে? এইটা বলার পর তারা ফোন করতে থাকে। কাকে ফোন করে? তাদের আত্মীয় বা এই যে 5000-7000 যে প্রথম মিছিলটা চলে গেছে সেই সদস্যদের তারা ফোন করে বলতে থাকে, আমাদের ঘোষেরা মেরেছে বা মারছে। এই খবরটা পাওয়ার পরই, মানে চিন্তা করেন 2:40-42 এই সময়টা যখন খবরটা ফ্লো হয়, তখন এরা কিন্তু ধেয়ে আসতে শুরু করে। মানে একটা অংশ অলরেডি তখন 5-7 হাজার মিছিলের একটা বড় অংশ অলরেডি তারা তখন ডাকবাংলোয় পৌঁছে গেছে এবং তাদের কর্মসূচি অনুযায়ী তারা কাজকর্ম করছে। সেখানে পথপ্রদ বলেন, যা বলেন সেটা তারা করছে। কিছু অংশ তারা তখনও নতুন ডাকবাংলায় পৌঁছায়নি, তারা রাস্তার মধ্যে আছে। যখন এখান থেকে তাদের কাছে ফোনে খবরটা যায় যে এইভাবে আমাদের উপর আক্রমণ হয়েছে, তখন তারা এই দিকে আবার ধেয়ে আসতে থাকে। কিছু মানুষ ধেয়ে আসতে থাকে এবং কিছু ইনস্ট্যান্ট ওখানে রতনপুরে একটা মন্দিরে তারা অ্যাটাক করে। ওই 300-350 যে জনগণ ছিল তারা কিন্তু একটা মন্দিরে তারা অ্যাটাক করে দেয় ইনস্ট্যান্ট ওখানে। সেই মন্দিরটা রীতিমতো ভালোভাবে তারা ভাঙচুর চালায়, ঠিক আছে। আর কিছু অংশ এদিক থেকে ধেয়ে আসতে শুরু করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে ঘোষপাড়ায় যেটা খবরটা পৌঁছে যায়, ঘোষপাড়া যখন দেখছে যে তাদের উপর মানে এরকম একটা ঘটনা ঘটেছে, তারা ওই বাকি যারা ছিল, মানে ওখানে ঘোষপাড়ায় আমরা দেখেছি যে প্রায় 200টা পরিবার আছে। তাদের বক্তব্য অনুযায়ী যখন এই যে মানে বড় অংশ, মিছিলের বড় অংশগুলো যখন এদিকে ধেয়ে আসছে, ঘোষপাড়ায় এসে যায়, তখন ঘোষেরা, মানে যারা ওখানে অস্ত্র হাতে দাঁড়িয়েছিল ঘোষপাড়ার মোড়ে ইকবাল স্টোরের কাছে,
তারা তখন নিজেদের গলির ভিতরে, মানে ঘোষপাড়ার যে গলিগুলো আছে সে ভিতরে তারা ঢুকে পড়ে, দেখছে সংখ্যায় বেশি, ঢুকে পড়ে। তখন ঘোষপাড়া থেকে আরও যারা প্রতিবেশী, মানে যারা জনবসতি আছে, যারা মানুষজন আছে, তারা কিন্তু এবার সবাই একত্রিতভাবে যে আমাদের ওপর আক্রমণ হয়েছে, সবাই তখন এটাকে আক্রমণ হিসেবে নিচ্ছে এবং তারা সবাই অংশগ্রহণ করছে যে আমরা এবার প্রতিরোধে নামবো। তখন প্রত্যেক সদস্যই কিন্তু যে যা পেয়েছে অস্ত্র হাতে তারা বেরিয়ে এসছে। মানে প্রথম শুরু করেছিল অল্প কয়েকজন, এবং যখন পুরো মিছিলে একটা বড় অংশ আক্রমণ করতে চলে এসেছে ঘোষপাড়ার দিকে, তখন ঘোষপাড়া থেকে বাকি যারা সদস্য ছিল 200 পরিবার, সবাই তখন নিজের নিজের অস্ত্র নিয়ে বেরিয়ে এসছে। যাদের প্রথম দিকে হয়তো তাদের উদ্দেশ্য ছিল না যে আমরা দাঙ্গায় অংশগ্রহণ করবো বা আমরা এই ঘটনায় অংশগ্রহণ করবো, কিন্তু এদের প্ল্যানে তারা ট্র্যাপের মধ্যে ফেসে গিয়ে তারা এসে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই খবরটা যখন নতুন ডাকবাংলায় পৌঁছায়, যেখানে প্রতিবাদ সভা চলছিল, টায়ার পরানো হচ্ছিল, তারা তখন ওখানকার যে হিন্দু দোকানগুলি ছিল, মানে 4টে হিন্দু দোকান আছে নতুন ডাকবাংলা মোড়ে, একটা হচ্ছে শ্রীহরি লজ, সেখানে অ্যাটাক করে 3:15 নাগাদ। অ্যাটাক করে রীতিমতো ভাঙচুর থেকে আরম্ভ করে ভালো রকম ক্ষতিগ্রস্ততা, মানে ক্ষতি করেছে। তারপর এসএমআর একটি লজ আছে, চন্দ্র সিং বলে পরিচিত একজন আছেন, তার লজকে কিন্তু ভালোভাবে ক্ষতি করা হয়। এবং 2টো মিষ্টির দোকান, সেখানেও আক্রমণ করা হয়েছে, এবং একটি মুড়ির দোকান অ্যাটাক করা হয়েছে। এই 4টে দোকানে কিন্তু অ্যাটাক হয়, এবং সব কটায় কিন্তু 3:15, 3:30, 4টের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে নতুন ডাকবাংলায়। এখন ঘোষপাড়ার ঘটনাটা এবার কি হলো? ঘোষপাড়ায় যখন এরা এসে গেছে, মিছিল এসে গেছে, এবং ঘোষপাড়া থেকে প্রত্যেকটা বাড়ির সদস্যরা কিন্তু প্রস্তুত হয়ে নেমে এসছে। দুই পক্ষের কিন্তু এখানে সংঘর্ষ চলছে, দুই পক্ষের প্রচণ্ড লড়াই চলছে। মানে এ অপর পক্ষকে ইঁট ছুটছে, আর এরা এই পক্ষকে ইঁট ছুটছে। এইটা চলতে থাকে, এইটা মোটামুটি বেশ কিছুক্ষণ চলতে থাকছে। চলার পর যখন আরও মিছিলের সংখ্যা বেশি হয়ে যায়, তখন কিন্তু এই ঘোষপাড়াদের সদস্য সংখ্যা যেহেতু কম ছিল, তখন এরা আক্রমণ করতে শুরু করে দেয়, মানে মিছিলের সদস্যরা আক্রমণ করতে শুরু করে দেয়। তারা কি করেছিল? তারা 3টে হিন্দু দোকানের ওপর ওখানে অ্যাটাক করেছিল। একটা হচ্ছে লটারি এজেন্সি, ঘোষ হোটেল, লটারি এজেন্সি, ঘোষ হোটেল, এবং ওখানে আরও 2-1টা হিন্দুর দোকান ছিল, সেখানে তারা অল্প বিস্তর আক্রমণ করে। এই যে আক্রমণের খবরটা, আমরা সে সমস্ত লটারি এজেন্সি এবং ঘোষ হোটেলে গিয়েছিলাম, দেখলাম তাদের যে শ্যাটার আছে, শ্যাটারে আঘাত করেছে, সে আঘাতের চিহ্ন আমরা পেয়েছি, আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এইটার পর তারা যে বড় আক্রমণটা আরও করেছিল, সেটা হচ্ছে স্টাইল বাজার লুট করেছিল। কখন করেছিল? সেটা 4টে। মানে সেই সময় মিছিলের একটা প্রায় ধরে নিতে পারেন যে 3-4 হাজার মানুষ ওখানে জমায়েত হয়ে গেছিল মিছিলের পক্ষ থেকে। তারা এবার স্টাইল বাজার লুট করে এবং এই ঘটনাগুলো ঘটাতে থাকে। এইটা ঘটতে ঘটতে একটা সময় যখন মোটামুটি ধরেন এদিকে হাইকোর্ট থেকে একটা সিদ্ধান্ত হয় যে 144 ধারা ওখানে জারি করা হবে। 144 জারি হওয়ার সাথে সাথে মোটামুটি 6টা নাগাদ, সন্ধ্যে 6টা নাগাদ সেখানে কিন্তু বিএসএফ বাহিনী ঢুকে যায়। এবং আমাদের কাছে যে তথ্য আছে, সেখানে 17 কোম্পানি, প্রায় 1700 সেন্ট্রাল ফোর্স সেখানে মোতায়েন এসেছিল, মানে মোতায়েন করা হয়েছিল এবং এসেছিলেন 1700। এটা কেন বারবার বলছি? 144 জারি হলো শুক্রবার দিন সন্ধ্যে 6টা নাগাদ, বিএসএফ সেখানে ঢুকে গেল। এবং এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী যে 6টা নাগাদ সেখানে 5 গাড়ি বিএসএফ ঢুকেছে। এই 5 গাড়ি বিএসএফ যখন ঢুকে পড়ে, ওখানে যারা আন্দোলনকারী ঝামেলা করছিল, হামলা চালাচ্ছিল, সেই আন্দোলনকারীদের ওরা মারতে থাকে, লাঠিচার্জ করে মেরে ধরে তাদের তাড়িয়ে দেয়। এবং তারা দেখছে যে বিএসএফ এসেছে, তারা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে নিজের এলাকাগুলো, মানে ঘোষপাড়ার চারিদিকে যে সমস্ত মুসলিম এলাকাগুলো আছে, মহল্লাগুলো আছে, সেই মহল্লাগুলোতে তারা কিন্তু অবস্থান করে, তারা পালিয়ে যায়। এবং বিএসএফ কী করলো? ঘোষপাড়ার চতুর্দিকে, ঘোষপাড়াকে কেন্দ্র করে যে সমস্ত মুসলিম গ্রামের সঙ্গে কানেক্টেড যে মোড়গুলো আছে, সেই মোড়গুলোতে পজিশন নেয়, 10 জন 12 জন করে দাঁড়িয়ে যায়। যেমন সংহতি উদ্যানের কাছে, এদিক থেকে আপনার হিজলতলা থেকে যে মোড়টা পড়ছে, সুলিতলা হিজলতলা, এখানে কিন্তু 10-12 জন বিএসএফ বন্দুক হাতে দাঁড়িয়ে যায়। তারপরে আপনার জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার, যেটা ঘোষপাড়ার একদম মূল জায়গা, সেখানেও 10-12 জন দাঁড়িয়ে যাচ্ছে বন্দুক হাতে। ওদিকে তারেবাগানের মোড়ে 10-12 জন দাঁড়িয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা মোড়গুলোতে পজিশন নিয়ে নিচ্ছে, যাতে করে এই ঘোষপাড়ার মধ্যে এরা ঢুকতে না পারে, আক্রমণ না করতে পারে। আচ্ছা, মজার ব্যাপারটা হলো যে 6টার সময় পুলিশ তার পজিশন নিল, সেই এলাকা থেকে সমস্ত যারা
মুসলিম দুষ্কৃতী ছিল তাদের তাড়িয়ে দিল। এরপর ঘোষেরা কিন্তু আবার বেরিয়ে এলো, অস্ত্রধারী ঘোষ বাহিনী আবার বেরিয়ে এলো এবং তারা তাদের আক্রমণ শুরু করলো সেখানে বিএসএফ এর সামনে। প্রথম তারা আক্রমণ করলো কোথায়? প্রথম যে আক্রমণ করলো সেটা হচ্ছে জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার। জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে আমরা দেখলাম 6টা 3 বা 5 এরকম 5-এ তারা প্রথম জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারের তালা ভাঙার চিত্র আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, ভাঙছে। এবং যারা ভাঙছে তাদের হাতে কী ধরনের অস্ত্র, তারা কীরকম পোশাক পরে আছে, তাদের পরিচিতি কী সেটা কিন্তু সিসিটিভি ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে, তারা কারা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারে একটা নয় 3টে সিসিটিভি ক্যামেরা ছিল, একটা বাইরে ছিল, ভিতরে আরও 2-3টে ছিল, মোট 3টে ক্যামেরা ছিল। এবার তারা ভাঙচুর চালায়, স্যাডারটা ভাঙে এবং ভিতরে ঢুকে তারা লুটপাট চালাতে থাকে। তাদের একটা অংশ, এই ঘোষেদের একটা অংশ, ওখানে কবির শেখের একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে আক্রমণ করে এবং সেখানে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এবং কবির শেখের যে চায়ের দোকান এবং তার যে বাড়ি কাছাকাছি, এবং তিনি বলছেন আমার বাড়ির কাছাকাছি, ওখানে আমার বাড়ির সামনেই 2জন পুলিশ বসেছিলেন। আমি তাদের বললাম যে আমার চায়ের দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, তো আপনারা কিছু করেন? তখন আমাকে ধমক দিয়ে বললো চুপ হও, আন্দাজ যাও। ওনাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন এবং বিএসএফ এর উপস্থিতিতে ওই সংহতি উদ্যানের কাছে এবং ঘোষপাড়ার মোড়ে সেখানে এরা একতরফা হামলা চালাতে থাকে। কবির শেখের চায়ের দোকান পোড়ালো। তারপরে তারা কি করলো, ইকবালের কাপড়ের দোকান, সেটাও ঠিক জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারের উল্টো দিকে, সেই কাপড়ের দোকানে তারা আক্রমণ করলো, সেখানে লুটপাট ভাঙচুর করতে শুরু করলো এবং ওই মোড়ে 10-12 জন বিএসএফ উপস্থিত আছে। এটা চলতে থাকছে। এই মোটামুটি 3টে দোকানের ওপর অ্যাটাক হয় শুক্রবার। হওয়ার পর মোটামুটি ধরে নিতে পারেন যে সন্ধ্যে 6টার পর আরেকটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে ওই অঞ্চলে, অর্থাৎ এটা আমরা ছিলাম না ঘোষপাড়ার একটা মোড়ে, আরেকটা মোড়ের কি ঘটনা ঘটছে, আরেকটা মোড় মানে তারবাগানের দিকে। অর্থাৎ যখন বিএসএফ আসে এবং যেখানে মুসলিম মব ছিল তাদের তাড়াতে নিয়ে যায় তারবাগানের দিকে, ওই তারবাগানের অঞ্চলটা, ওই মোড়টাতে পুলিশ কিন্তু, ওখানে বড় সংখ্যক পুলিশ বা বিএসএফ ওখানে কিন্তু মোতায়েন থাকে। এবং ওখানে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে প্রচুর ইট বৃষ্টি, মানে ঠাকুরপাড়া থেকে প্রচুর ইট, বাড়ির ওপর থেকে ইট ফেলা হয়েছিল এবং তারেবাগানের পক্ষ থেকে, মুসলিম পক্ষ থেকে তারা কিন্তু ইট ছুঁড়ছিল। এই ঘটনায় যেটা ঘটে যে ওখানে একটা স্কুল আছে, সেই স্কুলে প্রায় 500-র উপর মানে সেই মুহূর্তে পরীক্ষা চলছিল এবং 500 জনই ছিল মহিলা স্কুল, মানে যারা গার্লস স্টুডেন্ট ছিল তারা পরীক্ষা দিচ্ছিল। তারা আতঙ্কে পুরো স্কুলের মধ্যে বন্দী হয়ে থাকেন এবং তারা বেরোবার সাহস পাননি। বারবার তারা এসপিকে, ওসিকে ফোন করেন এবং ওখানকার যারা নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারাও কিন্তু ফোন করেছেন যে এখানে হামলা হচ্ছে, এখানে 500টি মেয়ে স্কুলের মধ্যে আছে, আপনারা তাদের বাঁচান অন্তত, যাতে করে তারা এই সংঘর্ষের মধ্যে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। এই বাণীচাঁদ স্কুলে ওই জায়গাটা যেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে, সেই জায়গা থেকে যাতে করে স্কুলগুলো ক্ষতি করবে, এবং ওখানে ধলিয়ান বালিকা বিদ্যালয় আছে, 2টো বিদ্যালয় আছে এবং সেদিন পরীক্ষা চলছিল। কিন্তু পুলিশ সেই মুহূর্তে ওই স্কুলে আসেননি। কেন আসেননি? পুলিশে যখন ফোন করা হয়, ওখানকার একজন হেভিওয়েট পার্সন তিনি বলছেন, যখন আমরা ফোন করলাম এসপিকে, তো তিনি বললেন আমি সাজুর মোড়ে আটকে আছি। মানে সাজুর মোড়ে তখন পুলিশ ভার্সেস জনগণ ঝামেলা হচ্ছে। তিনি বললেন আমাদের এনাফ ফোর্স নেই, আমরা সাজুর মোড়ে আটকে আছি, আমরা ওদিকে যেতে পারছি না, আপনি মালদাতে কমিউনিকেট করুন, ওখান থেকে দেখুন ফোর্স আসে কিনা। তো এই সন্ধে 7টা নাগাদ যেটুকু আমরা তথ্য পেয়েছি যে একটা বড় বাহিনী কিন্তু উপস্থিত হয়, যেমন বিএসএফ বাহিনী এসে গেছে, তার পাশাপাশি মালদা এবং শামসেরগঞ্জ থানার এসপি এবং যারা ওখানকার এমএলএ এমপি আসেন, সবাই একত্রিতভাবে ওখানে উপস্থিত হন এবং বাণীচাঁদ স্কুলটাকে পুরোপুরি কভার করে ওনাদের সুরক্ষা দিয়ে প্রত্যেক ছাত্রীকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন এবং ফোর্স, ওই বাহিনী তাদের সুরক্ষিত করে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এরপরে দেখা গেল যে মোটামুটি 7টা 8টার পর থেকে সেখানে
আর কোনো হিংসার ঘটনা ঘটেনি বা এলাকা শান্ত ভাবতে পারে, ধরে নেওয়া যেতে পারে। কারণ সেই পুরো এলাকাটা 17 কোম্পানির বিএসএফ মোতায়েন হয়ে গেছে, 1700 সেন্ট্রাল বাহিনী এসে গেছে, পুলিশ বাহিনী তো আছে। এবার আমরা আসবো শনিবার দিন। তাহলে দেখা গেল শুক্রবার দিন এই পুরো ঘটনাটাকে কন্ট্রোল করার জন্য যে পরিমাণ ফোর্স থাকা দরকার, এনাফ 17 কোম্পানির ফোর্স এখানে এসে গেছে এবং তারা এই ঘটনাটাকে বা হিংসাটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। শনিবার দিন কেন ঘটলো? শুক্রবার প্রথম পুলিশ কটার সময় আছে? আমরা প্রশ্ন উত্তর করবো, সেটা বলবো, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে যে শনিবার দিন ঘটনাটা কীভাবে ঘটলো, সেটা যখন আমরা দেখছি শুক্রবার দিন যে যে মোড়গুলোতে পজিশন নিয়েছে পুলিশ বা বিএসএফ, সেই পজিশনে তারা কিন্তু ছিলেন, অবস্থানত অবস্থা ছিলেন। শনিবার দিন পুরো ঘোষপাড়া এবং ঠাকুরপাড়া শিব মন্দির এলাকার চারদিকের যে মোড়গুলো আছে, যেখানে মুসলিম এলাকাগুলোর সঙ্গে গ্রামগুলোর সঙ্গে কানেক্টেড, সেই অঞ্চলগুলোতে কিন্তু পুলিশ বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। আর এই শিব মন্দির এলাকা, ঘোষপাড়া এবং ঠাকুরপাড়া এলাকার যে সমস্ত মুসলিম দোকানগুলো আছে, প্রথম তারা শুরু করে মোটামুটি 7:45 নাগাদ, এটা আমাদের কাছে কনফার্ম রিপোর্ট আছে, 7:45 নাগাদ তারা একটি ফলের দোকানে আক্রমণ করে। ঘোষপাড়ার এই বাহিনী, ঘোষপাড়ার একটি বাহিনী তারা ফলের দোকান আক্রমণ করে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। তারপরে এই বাহিনী তারা ঢুকেছিল কোথায়? শিব মন্দির বাজার এলাকায়। সেখানে একটার পর একটা মুসলিম দোকানগুলো, যেমন মঞ্জুর রহমানের পুরো মুসলিম মানে দোকানটিকে, মুদির দোকান পুড়িয়ে জ্বালিয়ে দেয়। তারপরে একটা পোলট্রির দোকান জ্বালিয়ে দিচ্ছে, একটা মাছ বাজার আছে, মাছ বাজারটাকে পুড়িয়ে দেয়। একটার পর একটা দোকানে প্রায় 30 থেকে 35টা দোকান তারা হামলা করে, লুট করে, জ্বালাতে পোড়াতে থাকে। শনিবার সকাল 7:45 থেকে চলতে থাকে ঘটনা। 7:45 থেকে 8টা 144 জারি আছে, 17 কোম্পানির বিএসএফ সেখানে মোতায়েন আছে, ভিতরে কাণ্ড চলছে, ভাবতে পারেন। এবং সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি তাদের যে কর্মকাণ্ড, অস্ত্র ধরে তারা যে ভাঙছে, যেমন ওখানে কাঁসার দোকান, ধুলিয়ান বাজার একটি দোকানে 2টো সিসিটিভি ক্যামেরা ছিল, তারা ভেঙেছে এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কারা হামলাগুলো করছে, সেখানে কিভাবে তারা ভাঙচুর করছে, সে সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে। এইটা ঘটতে থাকে এবং মঞ্জুর রহমানকে যখন আক্রমণ করে, তার দোকানকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে ফোন করে জানানো হচ্ছে যে তোমার দোকান পুড়িয়ে দেওয়া হলো। তিনি খবর পেলেন, তিনি বাড়িতে বসেছিলেন, তিনি দেখলেন ওখানে দাঙ্গা হচ্ছে, আমি যেতে পারবো না ভাই, জানটাকে। তিনি ফোন করে আরও কিছু আত্মীয়কে জানাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা দোকানে হামলা হচ্ছে এবং খবরটা ছড়িয়ে পড়ছে। কোথায় ছড়াচ্ছে? আশেপাশের মুসলিম মহল্লাগুলোতে। মুসলিম মহল্লাগুলোতে একটা খবর যাচ্ছে যে তাদের উপর হিন্দুরা আক্রমণ করছে, তাদের দোকানগুলো পোড়াচ্ছে, তাদের মসজিদে আক্রমণ করছে। মসজিদে আক্রমণটা করছে 9:30টার দিকে। এই খবরটা যখন তাদের কাছে পৌঁছে গেছে 8টা, 8:30, 9টার দিকে, তারা তখন ঘোষপাড়ার দিকে ধেয়ে আসতে শুরু করে, একত্রিত হয় এবং ঘোষপাড়ার দিকে, চারিদিকে মোড়গুলোতে মহল্লা, মুসলিম মহল্লা থেকে একত্রিত হয়ে তারা ঘোষপাড়ায় ঢুকবে, এইরকম একটা প্রচেষ্টা তারা একত্রিত হয়। এবং প্রত্যেকটা মোড়ে তারা যখন আসে তখন দেখে যে মোড়ে বিএসএফ বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। এবং তারা সেই বিএসএফ বন্দুক হাতে দাঁড়ানোর পরেও তারা যখন সেখানে ঢুকতে চায়, বিএসএফ গুলি চালায়, ফায়ারিং করে। তো ফলত তারা কিন্তু, তাদের টার্গেট ছিল যে ঘোষপাড়ায় যে আক্রমণ ঘটছে আমরাও কিন্তু ওখানে পাল্টা আক্রমণ করব। পুলিশ মোতায়েন থাকার জন্য তারা সেখানে ঢুকতে পারেনি। তখন তারা কি করেছে, মোটামুটি 9:30, 10টার পর যখন তারা এই খবরটা তারা পেয়ে গেছে যে মসজিদে কাঁচ ভাঙচুর হয়েছে বা ঢিল হয়েছে, এই হয়েছে, ভাঙচুর হচ্ছে, এই সেন্টিমেন্টটার উপর বেশ করে তারা কিন্তু ওই এলাকায় ঢুকতে না পারে ঘোষপাড়ায়, পাশের যে 2টো এলাকা আছে বেদমোনায় ঢুকে গেছে এবং জাফরাবাদ আক্রমণ শুরু করে দেয় এবং একতরফা হিংসা আক্রমণ চালু শুরু করে দেয়। এবং এই যে বেদমোনা এবং জাফরাবাদ, যে 2টো এলাকায় শুক্রবার দিন ঝামেলা হয়নি বা আক্রমণ ঘটেনি সেভাবে, পুরো বেদমোনার এবং জাফরাবাদে সমস্ত ঘটনা ঘটছে কোন দিন? শনিবার দিন। কখন ঘটছে? 1700 বাহিনী, সেন্ট্রাল বাহিনী মোতায়েন হবার পর। কতটা দূরে? ঘোষপাড়া থেকে, যেখানে 1700 বাহিনী মোতায়েন করা ছিল তারা কোথায় ছিল না, পুরোপুরি ঘোষপাড়াকে ঘিরে ছিল। এবং ঘোষপাড়া থেকে আপনার যে জাফরাবাদের দূরত্ব কত? 2.2 কিলোমিটার। বেদমোনার দূরত্ব কত? 2.3 কিলোমিটার। মানে এতটাই কাছে যে যেখানে তারা নিরাপত্তা পেতেই পারত বা পুলিশ প্রশাসনের সহযোগিতা পেতে পারত।
কিন্তু এই সদস্য বাহিনী টোটাল এখানে মোতায়েন থাকার পরেও এতটা কাছে আক্রমণ হচ্ছে সেই খবরটা তারা বেদবনা থেকে জাফরাবাদ থেকে বারবার ফোন করছে, বারবার ফোন করা হচ্ছে। ফোন করার পরেও কোনো পুলিশ অফিসার, কোনো বিএসএফ বাহিনী সেই এলাকাগুলোতে পৌঁছায়নি। এই বেদবনা এবং জাফরাবাদ সকাল 9:30 10টা থেকে আক্রমণ শুরু হয় এবং 2-3টে পর্যন্ত প্রায় 3-4 ঘন্টা একটানা হিংসা চলে এবং ঘর পোড়ানো হয়েছে, এসব কাণ্ডগুলো ঘটেছে। তো যেটা দেখলাম যে প্রথম দিন যেটা পুলিশ প্রশাসনের বক্তব্য ছিল যে আমাদের এনাফ ফোর্স ছিল না। এখন এটা কতটা যৌক্তিক? এর আগেই অর্থাৎ 2 দিন আগে শামসেরগঞ্জ থানা এলাকায় আপনার জঙ্গিপুরে একটা ঘটনা ঘটে এবং পুলিশের কাছে একটা ইনফরমেশন ছিল যে শুক্রবার দিন আরেকটা প্রতিবাদ সভা হবে, তার জন্য তারা ইমামদের নিয়ে মিটিংও করেছিলেন এবং এলাকায় অশান্তি চলছে, বাতাবরণ থাকার জন্য তারা ইন্টারনেট বন্ধ করেছিলেন। তারপরেও তারা যখন মিছিল সংগঠিত হচ্ছে শুক্রবার দিন, তারপরেও তারা কেন পার্শ্ববর্তী থানা এলাকাগুলো থেকে এনাফ ফোর্সকে কল করলো না বা ডাকলো না, বা সেই লেভেলের সতর্কতা অবলম্বন কেন করলো না? মানে ইনফরমেশন থাকার পরেও, সমস্ত তথ্য থাকার পরেও এইটাকে রোখার কোনো প্রচেষ্টা কেন করলো না? শুক্রবার দিন যথেষ্ট ফোর্স আসার পরেও শনিবার দিন দেখেন 2 দিনেই কিন্তু দাঙ্গার মূল শুরুর জায়গাটা ঘোষপাড়া এবং উদ্দীপনা তৈরির জায়গাটা ঘোষপাড়া থেকে উদ্দীপনা তৈরি করা হয়েছে শুক্রবার দিন। এবং শুক্রবার দিন তাদের মনে হয়েছে যে এনাফ হয়নি, সেটাকে আরো বেশি বিস্ফোরিত করার জন্য শনিবার দিন ওই জায়গাতে তারা আক্রমণ চালিয়ে এই সেন্টার করে, মানে ঘোষপাড়াকে সেন্টার করে ভিতরে যখন গ্রামগুলিতে আক্রমণ করা হচ্ছে, স্বাভাবিক প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়া তারা পার্শ্ববর্তী গ্রামগুলোতে অ্যাটাক করবে, এটা স্বাভাবিক ব্যাপার। উদ্দীপনা তৈরি করা হলো কোথায়? ঘোষপাড়ায় বাহিনী মোতায়েন করে এবং পার্শ্ববর্তী হিন্দু এলাকাগুলোতে আক্রান্ত হতে দেওয়া হলো, আক্রমণ ঘটতে দেওয়া হলো। এবং এই যে ঘটনাটা ঘটলো তারপরে আমরা কি দেখলাম? যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, আমরা জানি জাফরাবাদের যেভাবে নৃশংসভাবে তাদের মারা হয়েছে, তার পরিবারের বর্ণনা অনুযায়ী তারা বলছেন যে দুষ্কৃতীরা প্রথম যখন এসে একটা গ্রুপ তাদের বাড়িতে মোটামুটি ওই 10টার দিকে ইট ছড়ে হামলা করে চলে যায়। তারপরে আরেকটা গ্রুপ, মানে আধ ঘন্টার পরে আরেকটা গ্রুপ আসে। এই গ্রুপটা কেন আলাদা তাদের থেকে? কারণ তারা কিন্তু ইট ছড়েনি, তারা কিন্তু লুট করেনি, তারা ভাঙচুর করেনি, তারা শুধু হরগোবিন্দ দাসকে বাড়ি ভেঙে, দরজা ভেঙে তাদের ধরে নিয়ে এসে রাস্তায় মার্ডার করে বেরিয়ে গেছে। মানে এদের একটা স্পেশাল টার্গেট নিয়ে এসেছে, সেই কাজটা করে এরা বেরিয়ে গেছে। যেখানে অন্য যারা মব ছিল বা যারা ওখানে দুষ্কৃতী ছিল, তারা কি করেছে? তারা বাড়িঘরগুলো আক্রমণ করেছে, লুট করেছে, ভাঙচুর করেছে। কিন্তু এরা এই যে যারা যে অ্যাকশন বাহিনী বলবো, যারা শুধুমাত্র এলো, হত্যা করলো, চলে গেল, টার্গেট নিয়ে, স্পেশাল টার্গেট নিয়ে তারা কিন্তু কাজটা করলো। এবং আরেকটা মজার বিষয় যে এই যে মানে তারা যে আক্রমণটা করলো, করার পর আপনি দেখবেন চন্দন দাস, আমরা একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে হরগোবিন্দ দাস তাকে কোপানো হয়েছে এবং তিনি মৃত অবস্থায় পড়ে আছেন, তার স্ত্রী সেখানে গিয়ে কান্নাকাটি করছেন। আর চন্দন দাস তখনও জীবিত, তিনি বসে আছেন, তার এখানে কোপানো দাগ আছে এবং হাতের এখানে কোপানো দাগ এবং রক্ত ঝরে পড়ছে, তিনি বসে আছেন। তো সেই মুহূর্তে তার অবস্থা থেকে মনে হলো তাকে যদি চিকিৎসার ব্যবস্থা করা হতো বা হসপিটাল নিয়ে যাওয়া হতো, সে বাঁচত। এই অবস্থায় 3 ঘন্টা সে ওখানে বসেছিল, 3 ঘন্টা পড়েছিল। না পুলিশ, না প্রশাসন, না বিএসএফ, না কোনো সহৃদয় ব্যক্তি এসে তাকে হসপিটালে ভর্তি করার প্রচেষ্টা চালিয়েছে বা করেছে। বারবার গ্রামবাসীর পক্ষ থেকে ফোন করা হয়েছে, কিন্তু তারা ওই ঘোষপাড়াতেই বসেছিলেন, ঘোষপাড়াকেই সুরক্ষা প্রদান করেছেন, কিন্তু এই এলাকায় তাদের কোনো মুভমেন্ট হয়নি। আক্রমণ হয়ে যাওয়ার পর, ঘটনা ঘটার পর, তারা এই যে বিএসএফ বাহিনী, তারা তখন মুভমেন্ট শুরু করে 3টের পর, বিকেল মোটামুটি 2-3টের পর তারা বেদবনায় ঢুকছেন এবং ঢুকছেন জাফরাবাদে। ঢোকার পর সেখান থেকে তারা কি করলো, মানে ওই গ্রামে ঢোকার পর তারা গ্রামের পজিশন নেয় এবং ওই গ্রামের পার্শ্ববর্তী যে সমস্ত মুসলিম গ্রামগুলি আছে সেই গ্রামে তারা
ঢুকতে শুরু করে, মানে বাহিনী ঢুকে এবং সেখানে ধরপাকড় তল্লাশি তারা চালাতে শুরু করে। এবং সবথেকে বড় ব্যাপার, এই বাহিনী অর্থাৎ 4টের পর যখন পার্শ্ববর্তী গ্রাম যেমন শুলিতলার ওপর অভিযোগ, মানে আমরা এই জাফরাবাদ এবং বেদবনায় মানুষদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত মুসলিম গ্রাম নয়, বরং পার্টিকুলার ওনার 3-4টে গ্রামের নাম বলেছেন যেখান থেকে আক্রমণ করতে এসেছিল এবং সেখানে বেশি দুষ্কৃতীদের বাস। এবং এই এলাকায় পলিটিক্যাল কারণে তাদের ব্যবহার করা হয়, মানে সেই সমস্ত দুষ্কৃতীদের ভোটের সময় ব্যবহার করা হয় মাসেল পাওয়ার হিসেবে। সেই সমস্ত দুষ্কৃতীদের বাস এই 3টে গ্রামে আছে, সেটা ওখানকার মানুষের বক্তব্য। কোন 3টে গ্রাম? হিজলতলা, শলিতলা, ডিগ্রি। এই 3টে গ্রামে নাকি মাসেল পাওয়ার আছে এবং যারা এই কাজগুলো বেশি করেছে। এবার এই 3টে গ্রামে কিন্তু বিএসএফ এবং পুলিশ বাহিনী ঢুকেছে। ঢোকার পর যারা ঘটনাটা ঘটিয়েছে, ঠিক আছে, বা যারা ঘটায়নি, তারা কিন্তু পুলিশ বা বিএসএফ সেটা কিন্তু দেখেনি। তারা নির্বিচারে গ্রামবাসীদের উপর অত্যাচার চালিয়ে গেছে। প্রথম একটা বাড়িতে তারা ঢুকলো, ঢোকার পর যেটা করলো সেটা হচ্ছে যে বাড়ির জানলাটা ভাঙলো, জানলা ভেঙে ভিতরে দেখছে যে কিছু আছে কিনা। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর করছে। কি ভাঙচুর করছে? সমস্ত আসবাবপত্র ভাঙছে। এই আসবাবপত্র ভাঙার পর তারা যেটা করলো, যখন দেখছে যে তারা ভাঙচুর করছে, দ্বিতীয় একটা বাড়িতে ঢুকলো, সেখানেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল। এটা কি পুলিশের অভিযান? তারা আসামি ধরতে এসছে, অ্যারেস্ট করতে এসছে, এটা কি অ্যারেস্টের পরিচয়? তারা ভাঙচুর করছে, বাড়িতে আগুন ধরানো। যখন আগুন ধরাচ্ছে তখন এই ধরনের এবং বিশ্রী ভাষা গালাগালি করছে, বম ছুটছে। মানে পুলিশের কাছে গ্যাস বম ছিল এবং বমও ছিল। আমরা দেখেছি যে তাদের বমের আঘাতে একটি 13 বছরের ছেলে, পুরো এই অংশটা পুড়ে গেছে। 13 বছরের ছেলে বলছে, আমি বাগানে খেলছিলাম, হট করে বিএসএফ বাহিনী এলো, তার একটা বম ছুড়লো, আমার পাশে পড়লো, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, ঝিনঝিন করছে মাথা, তারপর এগুলো সব পড়ে গেল, জ্বলছে আমার। তাকে নিয়ে হসপিটালাইজ করা হলো। 13 বছরের ছেলে বমের আঘাতে, পুলিশের বিএসএফের ছোড়া বমের আঘাতে সে আক্রান্ত। বাগানে ঢুকে প্রথম এটা তারা শুরু করলো। এরপর গ্রামের একটার পর একটা বাড়িগুলোতে তারা যখন অ্যাটাক করছে এবং আগুন ধরাচ্ছে, ভাঙচুর করছে, এই যে অ্যাক্টিভিটি তারা করছে, যেটা সম্পূর্ণ মানবাধিকার বিরোধী, আইন বিরোধী, তখন গ্রামের মানুষজন কি করছে, সেখান থেকে আর যে সমস্ত বাড়িগুলো আছে তারা কিন্তু পালাতে শুরু করে, সবাই পালিয়ে যাচ্ছে, যে যেখানে পারছে পালাচ্ছে বা ছাদে উঠে বসে থাকছে, এরকম ব্যাপার। এবার এইভাবে 8-10টা বাড়ি পুড়িয়ে একটা বাড়িতে তারা, একটা বড় বাড়ি ছিল ওখানে, মানে তার আর্থিক অবস্থা মোটামুটি ভালো, বিড়ির ব্যবসা আছে, সেই বাড়িতে তখন বিএসএফ বাহিনী একত্রিত হয় এবং এইদের আক্রমণ দেখে বেশ কিছু যুবক ওই বাড়ির ছাদে উঠে যায়। পুলিশ বাহিনী সেই বাড়ির ছাদে ওঠে এবং এদের মারতে থাকে, মানে প্রচণ্ড হারে মারতে থাকে। মানে বলছি স্টিলের রড ছিল নাকি তাদের হাতে, স্টিলের রড দিয়ে মারতে থাকে, ব্লিডিং হতে থাকে, মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে, এখানে ছেনির আঘাতে রক্তাক্ত হয়। এবং বলছে আমাকে যখন প্রচণ্ডভাবে মারছে তখন ও ছাদ থেকে লাফিয়ে পালায়, আরেকজনকে মারতে 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 নিচে নামায় এবং 4 জনে মিলে চ্যাংদোলা করে ধরে পুলিশ কি করে, প্রথম যখন বিএসএফ বাহিনী ঢোকে তখন ওই বাড়ির নিচে একটা বাইক ছিল, বাইকটাতে আগুন ধরিয়ে দেয়, বাইক জ্বলছে, সেই জ্বলন্ত বাইকের ওপর তাকে চেপে ধরে, তার পিঠে পোড়ার দাগ চেপে ধরে। তো সে তখন এই অবস্থা থেকে তারপর তাকে জ্বলন্ত বাইকের ওপর চেপে ধরার পর তাকে নামিয়ে মারতে থাকে পুলিশের, মানে বাঁট দিয়ে, হ্যাঁ, বন্দুকের বাঁট দিয়ে, লাঠি দিয়ে, রড দিয়ে 4-5 জন মিলে মারছে এবং বলছে ইসকো মার দো। বলছে যখন বলছে যে আমাকে মার দো, তখন উনি কি করছে, যান বাঁচানোর জন্য কোনোভাবে ওদের ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো এই ঘটনা ঘটতে থাকে। বক্তব্য হচ্ছে যে এই ঘটনার পরবর্তীতে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, যে হিংসাত্মক অ্যাক্টিভিটি আমরা দেখছি, যেভাবে বাড়িতে তারা ভাঙচুর করছে, আসবাবপত্র ভাঙছে, ফ্যান ভাঙচুর করছে এবং এলাকাবাসীদের অভিযোগ বাড়িতে ঢুকে তারা সোনাদানা লুট করেছে, মহিলাদের উদ্দেশ্যে অশ্লীল গালাগালি করেছে। এমনকি একটা বাড়িতে তারা যখন রেড করে ভোর 3টের সময়, সেখানে মানে মহিলাকে কাপড় ঠিক করার সুযোগ না দিয়ে তার স্বামীকে টানা হেঁচড়া করে ঘরে ঢুকে এরকম অত্যাচার করেছে। আরও সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাশিমনগর একটি গ্রাম অঞ্চলে, যেখানে ভোর 3টের সময় পুলিশ বাহিনী অভিযান করছে, ভোর 3টে, এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মানে ওই গ্রামের মোড়ে 2টো সিসিটিভি ক্যামেরা আছে একটি দোকানে। তো পুলিশ বাহিনী যখন ঢুকছে, সেই পুলিশ বাহিনীর সঙ্গে কিছু সিভিল পোশাকের মানুষজন ছিল দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে, এবং তারা যখন টর্চটা মারছে, সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে, এখন তারা বুঝতে পারলো যে ক্যামেরাটা আছে,
ওই সিভিল পোশাকে যারা ছিল তারা আস্তে আস্তে ক্যামেরার ইয়ে থেকে সীমা থেকে আস্তে সরে যেতে শুরু করলো এবং পিছন দিক থেকে এসে তারা ক্যামেরাটা ভাঙলো। 2টো সিসিটিভি ক্যামেরা পুলিশ ভেঙেছে। তারা কি গোপন করতে চেয়েছে? এই বাহিনীর মধ্যে এমন কেউ কি ছিল? সেই বিষয়টা উনি বিস্তারিত বলবেন, কি কি আইন এখানে লঙ্ঘন হয়েছে এবং মানবাধিকারের কোন কোন দিক এখানে লঙ্ঘন হয়েছে সে ব্যাপারটা উনি তুলে ধরবেন। চলে যাচ্ছি একটু জলটা যাবেন কোথায় সাংবাদিক যারা বন্ধুরা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ আসার জন্য। যেমনটা আপনারা জানছেন যে এশিয়ার জিআই এবং ইন্ডিয়ান জাস্টিস ফোরামের পক্ষ থেকে একটা 14 দিনের ফ্যাক্ট ফাইন্ডিং করা হয়েছে। ছিলেন আমরা টিমের অংশ। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে প্রতিটা আমাদের এই টিমের লিডারশিপ নিয়েছেন ইতিহাস ভাই, দীর্ঘদিন ওনার অভিজ্ঞতা রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং করাতে, এবং সৌম্য মন্ডল জিআই পোস্টের সৌম্য মন্ডল এডিটর, এবং জিআইয়ের আব্দুল আহাদ ছিলেন আমাদের সাথে, এবং সমাজকর্মী বিশ্বজিৎ আইনের ছাত্র বিশ্বজিৎ প্রমাণিক ছিলেন, এবং আমি ছিলাম। কিছুদিন আমরা ছিলাম, তারপরে ওনারা বিষয়টা করেছিলেন এবং পুরো প্রত্যেকটা ভিডিও এভিডেন্সের সহিত প্রত্যেকটা কিছু নেওয়া হয়েছে। মানে যা যা আমরা এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে পেশ করেছি তার প্রমাণস্বরূপ আমাদের কাছে ইলেকট্রনিক এভিডেন্সেস, ভিডিও এভিডেন্সেস রয়েছে। আন্ডার এভিডেন্স অ্যাক্ট, বর্তমানে সাক্ষ্য অধিনিয়ম যেটা নতুন হয়েছে সেটার আন্ডারে আমরা এভিডেন্সগুলো দিতে পারব। প্রতিটা সূত্র আছে, যা যা বলা হয়েছে। সর্বপ্রথম মানবাধিকার এই যে সংগঠন, আমরা একটা নিরপেক্ষ ভূমিকা এখানে পালন করার চেষ্টা করেছি, পক্ষপাত ছাড়াই। সবচেয়ে বড় যেটা ঘটনা আমরা লক্ষ্য করেছি যেটা হয়েছে সেটা এটা দাঙ্গা বলাটাই আমার মনে হয় ভুল। দাঙ্গা তখনই হয় যখন একটা হঠাৎ করে হলো, দু সম্প্রদায়ের মধ্যে মারামারি হলো, সেটাকে দাঙ্গা বলে অভিহিত করা হয়। কিন্তু এটা আমি বলবো পরিকল্পিত একটা দাঙ্গা দেখানো, টু শো। এটাকে দাঙ্গা দেখানো হয়েছে এবং যা ভায়োলেন্সগুলো করা হয়েছে এই ভায়োলেন্সগুলো সেন্ট্রাল অথরিটির লোক এবং রাজ্য প্রশাসন মিলিতভাবে জড়িত, তাদের এলিমেন্ট, দুটো এলিমেন্ট জড়িত। এই যখন জড়িত একসাথে যৌথভাবে কোনো কিছু করা হয়, মানে হিন্দু মুসলিম যেই এলাকাটা ঘটনা ঘটেছে সেই এলাকায় হিন্দু মুসলিমদের কথা হচ্ছে আমরা সারা জীবন একসাথে থেকেছি, কোনোদিন ঘটনা ঘটেনি কোনো রকম। হঠাৎ করে হলো কি করে, সবাই আশ্চর্য।
হিন্দুরাও আশ্চর্য, মুসলমানেরাও আশ্চর্য, প্রত্যেকটা সম্প্রদায়ের লোক আশ্চর্য হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। মানে তারা জানে না এই জিনিসটা করানো হয়েছে, এই জিনিসটা দেখানোর জন্য একটা পলিটিক্যালি একটা অ্যাডভান্টেজ। সারা ভারতবর্ষে মুর্শিদাবাদ প্রায় মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া, যদি এটাকে দাঙ্গা বলে দেখানো যায় তাহলে পরে সারা ভারতবর্ষে কিছু প্ল্যানিং কার্যকর করা যাবে। এবং আমার যেটা মনে হয়েছে যে শাসক দল পশ্চিমবঙ্গের তাদেরও কিছু রাজনৈতিক অ্যাডভান্টেজ পাওয়ার জন্য এইখানে প্রশাসনকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি আমি ভায়োলেশনের কথা বলি, আইনে যদি আসি, বাকি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আপনারা পড়বেন এবং বিশ্লেষণ, পর্যালোচনা, আলোচনা, সমালোচনা সব কিছুই করবেন। যদি ভায়োলেশন বলি তো প্রথম ভায়োলেশন হচ্ছে ফেলিয়ার অফ পুলিশ টু রেসপন্ড টাইমলি, অর্থাৎ পুলিশ সময় মতো কিছুই করেনি। এটা আমরা জানি যে এইভাবে যদি চলতে থাকে, আমরা চাই না। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট শুধু আমাদের বের করার উদ্দেশ্য নয়, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে এই কারণটাকে অনুসন্ধান করা এবং আগামীতে এই বাংলাতে, পশ্চিমবঙ্গে বা কোথাও এই ধরনের যেন দাঙ্গা না হয় আমরা শিক্ষা নিতে পারি। এবং প্রশাসন শিক্ষা নিতে হবে। প্রশাসন শিক্ষা যদি জেনে শুনে করে, তা সেখানে আমি শিক্ষা নেওয়ার কথা বলবো না, কিন্তু যদি জেনে শুনে না থাকে তাহলে ইউ হ্যাভ টু লার্ন, আপনাকে শিখতে হবে যে আপনি শিখুন কিভাবে দাঙ্গা আটকাতে হবে। পুলিশ যদি টাইমলি রেসপন্ড করতো, মানে তাহলে আপনার পুলিশ প্রশাসন সম্পন্ন ফেলিয়ার, কমপ্লিটলি ফেল। তো পুলিশ প্রশাসন যে পুলিশ যে ডিলে করেছে, কি করেছে, একবার হরগোবিন্দ ওখানে পৌঁছাতে, চন্দন দাস ওখানে পৌঁছাতে ডিলে করেছে 4 ঘন্টা, কোথাও যায়নি। মানে মানুষ বলছে পুলিশকে ফোন করছি, we are not taking any help from the police, we are not taking any assistance from the police। কি হচ্ছে? বাংলার পুলিশ মন্ত্রীকেও তো জবাব দিতে হবে যে পুলিশ কেন করছে না, এর জবাবদিহিতা কার? তো 1 নম্বর, ফেলিয়ার অফ পুলিশ টু টাইমলি রেসপন্ড, সময় মতো রেসপন্ড করেনি। দ্বিতীয়, ইউজ অফ এক্সেসিভ ফোর্স বাই পুলিশ এন্ড বিএসএফ। এখানে আমি কম্পেয়ার, আমি বাধ্য বলতে যে বিএসএফ আদৌ কিনা এটা, ইট শুড বি ইনভেস্টিগেট। যারা প্রত্যক্ষদর্শী এবং যারা গুলি খেয়েছে, বাচ্চা ছেলেরা গুলি খেয়েছে, তাদের চিকিৎসা হয়নি। দুঃখের বিষয়, 15 দিন 20 দিন পার হয়ে গেছে, সিঙ্গেল কমপ্লেন তাদের নামে হয়নি, যেন লুকিয়ে যায়। মানে এতটা অবহেলা, এতটা নেগলিজেন্সি, এখানে নেগলিজেন্সির পার্ট রয়েছে। কি করেছে? দ্য রিপোর্ট ক্লেমস ইনডিসক্রিমিনেট ফায়ারিং এট সিভিলিয়ান ইনক্লুডিং মাইনর্স বাই বিএসএফ অ্যান্ড পুলিশ। বিএসএফ পুলিশ যারা মাইনরকে গুলি করা হয়েছে, সিভিলিয়ানকে গুলি করা আছে, এটা কমপ্লিটলি হিউম্যান রাইট। কেন হিউম্যান রাইট তো ভায়োলেশন থাকবেই, স্বাভাবিক। ভারতবর্ষের ল, আইন এবং সংবিধান সবকিছু ভায়োলেশন করে দিয়েছে, ভায়োলেশন। তারপরে ইলিগাল ইউজ অফ ফোর্স, ইনভোকিং হিউম্যান রাইটস এন্ড কনস্টিটিউশনাল ভায়োলেশন। আর্টিকেল 21 রাইট টু লাইফ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি বাধ্য বলতে যে ধ্বংস করে দেওয়া হয়েছে, কোনো কিছু কেয়ার করা হয়নি। মানে একটা, আমি ঠিক আছে পুলিশ করলো না, কিন্তু বিএসএফ যে রিয়েক্ট করতো, বিএসএফ অলসো টাইমলি কোনো রেসপন্ড করেননি। এবং কি করেছেন বিএসএফ? অভিযোগ, এটা অ্যালিগেশন বাই দি কমপ্লেনেন্ট, এন্ড কমপ্লেনেন্ট কপি রয়েছে, উই ক্যান গিভ ইউ, আমরা আপনাদেরকে দিতে পারবো যে ওই কমপ্লেনগুলোতে স্পষ্ট আছে যে বিএসএফ গুলি মারছে। তো এটা সেন্ট্রাল ইউনিয়ন গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিকে জবাব দিতে হবে যে যদি বিএসএফ গুলি মেরে থাকে তো কেন, এবং এদের ইনভেস্টিগেশন কোথায়?
এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন কোথায়? যদি বিএসএফ এর নামে করে থাকে ওই কালপ্রিট গুলোকে ধরা হয়নি কেন? এটা প্রশ্ন থেকে গেল। কিন্তু বেশিরভাগ যদি বিএসএফ না থাকে তাহলে বিএসএফ এর পোশাকধারী কেউ, বিএসএফ এর পোশাক কে দিল, বিএসএফ এর জন্য টাকা কে দিল, গুলির জন্য টাকা কে দিল, গুলি অনেকের বিদ্ধ আছে বের হয়নি, বাচ্চা ছেলের কিডনি নষ্ট হয়ে গেছে, একটা বাচ্চা ছেলে কোমরে গুলি মেরেছে, একবার মেরেছে বিএসএফ, এই মারা নাই ফের মারা, 6 ফুট দূর থেকে গুলি মেরেছে। কমপ্লিটলি ভায়োলেশন of the human rights, not only human right, constitutional right and medical right, everything. Even দ্বিতীয় মানে আর্টিকেল 21 রাইট টু লাইফ ভায়োলেশন, দ্বিতীয় হচ্ছে ভায়োলেশন অফ মেডিকেল রাইটস, injured person were allegedly denied timely medical care which violate the right to health and emergency treatment protected under article 21. and supreme court এর একটা জাজমেন্ট আছে, परमानंद कतारू भार्सेस ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই যে মেডিকেল রাইট, আমি এখানে কেন বলছি, অনেক ভিকটিম তাদের ভর্তি হয়েছে বহরমপুর হসপিটালে গুলি খাওয়ার পর, কেউ 3 দিন পর বাড়িতে চিকিৎসা, গুলি খাওয়া বাড়িতে চিকিৎসা হচ্ছে, তারা ভয়ে কাঁপছে, রাজ্য প্রশাসনের আন্ডারে তারা ভয়ে কাঁপছে যে কমপ্লেন করতে পারবো না। আর পুলিশের উচিত ছিল নিজে থেকে কমপ্লেন করা, সুমোটো অ্যাকশন নেওয়া, সেটাও করেনি। এবং আমরা সাক্ষ্য বা যেটা পেয়েছি ওখান থেকে, যেটা পেয়েছি জানতে পেরেছি তাদের কাছ থেকে, সেই ভিকটিমদের কাছ থেকে, যে তারা হসপিটালে ভর্তি হয়েছে, পুলিশের প্রশাসনের লোক আসছে, কমপ্লেন করতে দেওয়া হয়নি। হসপিটালে এলোমেলো যেমন তেমন করে চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাড়িতে একদম মারাত্মক ভাবে অবস্থায় পড়ে আছে, প্রপার চিকিৎসা নেই। মানে মানুষ বলে কি নেই, মানে কোথায় গেল? আমার তো মনে হচ্ছে এখানে রাজ্য সরকার এবং ইউনিয়ন গভর্নমেন্ট সবকে ডুবে মরে যাওয়া উচিত, ডুবে মরে যাওয়া উচিত। আমি বলি যে আপনি সংবিধানকে একদম তাকে ফেলিয়ে দিলেন। মানে একটা জায়গায় 15 দিন পর্যন্ত হয়ে যাচ্ছে, কমপ্লেনটা হচ্ছে না, তার চিকিৎসা হচ্ছে না। আপনি সংবিধানের এই যে জাজমেন্ট, মেডিকেল রাইট, প্রশাসনের দায়িত্ব ছিল আপনাকে মেডিকেলটা পৌঁছে দেওয়া, ট্রিটমেন্ট, মানে হয়ে গেল 15 দিন তবু ট্রিটমেন্ট পাচ্ছে না, কি করে হতে পারে? এবং কোনো কিছু কমপ্লেনও করতে পারছে না। ইভেন যখন আমাদের সংগঠন হিউম্যান রাইট, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কমপ্লেন করতে যাওয়া, আমাদেরকে 2-3 ঘন্টা বসিয়ে রেখেছে থানার ওসিরা, এবং মিসবিহেভ লোকাল লিডার্স, দে আর মিসবিহেভিং উইথ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, বরং তারা ফোন করে বারণ করছে কমপ্লেন করবে না। ওয়াই? কি কারণ? দ্য রিজন শুড বি এক্সপ্লেইনড by the authority. এবং মেডিকেল রাইট ভায়োলেশন, মানে রিপোর্ট পড়লে আপনি বুঝতে পারবেন যে কি হয়েছে, মানে এই যদি ফ্যাক্ট রিপোর্টটা পড়ে। তারপরে টার্গেট অ্যারেস্ট অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যাফেয়ার্স, যেটা আমরা একটা ক্যাম্পও করেছিলাম, ইমতিয়াজ ভাই, আমরা একটা ক্যাম্পও করেছিলাম, যে কিছু মানে অপরাধী অ্যাকচুয়াল কালপ্রিটকে অ্যারেস্ট না করে some innocent persons, যাদের সঙ্গে লিঙ্কড নেই, যাদের সঙ্গে কোনো এই ঘটনার বা অপরাধের বা দাঙ্গার কোনো রকম লিঙ্ক নেই, also they were being arrested by the authority. তারা অ্যারেস্ট তাদেরকে করা হয়েছে কি? পলিটিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট, কিসের জন্য? ইনোসেন্ট পার্সনদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা অভিযোগ আছে। আর এটাও এই সরকারকে জবাব দিতে হবে এবং প্রশাসনকে জবাব দিতে হবে যে কেন ইললিগ্যাল অ্যারেস্ট, টার্গেট অ্যারেস্ট করা হয়েছে, আরবিটারি অ্যারেস্ট, মাস এফআইআরস মেনলি এগেইনস্ট মুসলিমস হ্যাভ বিন রিপোর্টেড। এটা সংবিধানের
ডিউ প্রসেস অ্যান্ড ডিসক্রিমিনেটরি অ্যাপ্লিকেশন অফ ল আর্টিকেল 14, 14, 15, 14 and 15 ভায়োলেশন করছে। এটার জবাব কিন্তু উই ওয়ান্ট। তারপরে ড্যামেজ টু রিলিজিয়াস প্রপার্টিস, অ্যাটাকস মস্ক, মাদ্রাসা, এগুলো প্লেস অফ ওয়ারশিপ স্পেশাল প্রভিশন যেটা 1991 এর অ্যাক্ট এবং আমাদের বিএনএস, এগুলো সব রিলিজিয়াস হারমোনি এই সব ভায়োলেশন করেছে। ইন শর্ট যদি বলি, ভায়োলেশন অফ ল অকার্স a person or authority breaks a legal obligation, a constitutional right is infringed, a statutory rule is ignored, legal procedure are not followed, এই কিছু করা হয়নি। আমি টোটালি যদি দেখতে যাই, পর্যবেক্ষণ যদি আমরা মূল পর্যবেক্ষণ হয়, তো মূল পর্যবেক্ষণ আমি একটু আপনাদের সংক্ষিপ্ত আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। সহিংসতা আকস্মিক ছিল না, এটি ছিল পূর্ব পরিকল্পিত একটি চক্রান্ত। ওয়াকফ সংশোধনী বিল 2025-এর বিরুদ্ধে পরিচালিত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হয়। তৃতীয়, ঘটনার শুরুর পেছনে ঘটনায় উদ্দীপনা তৈরি করা এবং ঘটনা পরবর্তী সহিংস প্রতিক্রিয়ায় প্রশাসনের সঙ্গে হিন্দুত্ববাদী গোষ্ঠীর যোগসাজক স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। নিহত হরগোবিন্দ দাসকে বুকে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কপানো হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। চন্দন দাস তার রক্তাক্ত অবস্থায় প্রায় 3 ঘন্টা রাস্তায় পড়ে থাকলেও এলাকাবাসী বহুবার ফোন করা সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি এবং কোনো রকম চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যেটা আগেই বললাম, সময় মতো চিকিৎসা পেলে হয়তো, যেটা ইমতিয়াজ ভাই বললো, যে বাঁচা যেত। এবং ঘটনাস্থলে পুলিশ আসে প্রায় 4 ঘন্টা পরে, যা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চরম অবহেলা নিষ্ক্রিয়তা প্রমাণ করে। এবং সংগঠিত হিংসায় সম্প্রদায়ের মানুষ জড়িত থাকলেও, উভয় সম্প্রদায়ের মানুষের জড়িত থাকলেও রাজ্য এই কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাত দৃষ্ট ভূমিকা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে। এবং এখন পর্যন্ত নিশ্চিত হওয়া তথ্য অনুসারে অন্তত 13 জন মুসলিম নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে 5 জন নাবালক। এই ঘটনাটি শুধু আইন বিরুদ্ধ নয়, বরং মানবাধিকার, সংবিধান স্বীকৃত সাম্যের পরিপন্থী। মানে দেখা গেলে এই সব কিছুর এনএচআরসিকে খুব ভালোভাবে এটাকে ইনভেস্টিগেট করা উচিত এবং সম্পূর্ণ পক্ষগুলোকে ভালোভাবে দেখা উচিত। আমি মনে করি প্রশাসনকে জবাব দিতে হবে যে আপনার পুলিশ প্রশাসন সব জায়গায় ফেলিওর কেন। আমি এই বলেই আমার সংক্ষিপ্ত পর্যবেক্ষণ এবং আইনি পয়েন্টগুলো শেষ করছি। আপনারা পর্যবেক্ষণ করুন এবং এই রিপোর্টটাকে ফলো আপ করুন। ধন্যবাদ সকলকে। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছিলাম, সেখানে আমাদের সহযোগী জিআই, সেই জিআইয়ের পক্ষ থেকে উনি উপস্থিত আছেন। উনি সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখেন, ওনাকে আমরা তারপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাবো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমরা জিআইয়ের পক্ষ থেকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। জিআই শুধু এটা না, এটাকে হরিয়ার করা ফ্যাক্ট ফাইন্ডিং আমরা ছিলাম এবং আমাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং এর মূল হচ্ছে শফিউল ইসলাম। শফিউলের নেতৃত্বে এটা আমরা চিফ এডিটর জিআই এর ওনার নেতৃত্বে এটা হয় এবং বিভিন্ন জায়গায় আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি। আমরা এভাবেই প্রতিনিয়ত সত্যকে তুলে ধরার চেষ্টা করছি, আগামীতে তুলে ধরবো। আমরা সত্যকে সামনে রেখে কাজ করে চলি। আমরা নিরপেক্ষ নয়, আমরা সত্যের পক্ষে। আমরা এভাবেই এগিয়ে চলব। এবার আমরা আমাদের পরবর্তী সেশন অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে আসছি। এই পুরো ঘটনার উপর বেশ করে যেটুকু বলা হলো, আপনাদের প্রশ্ন থাকলে আমি প্রশ্ন করতে ঠিক আছে, এটা মাঝামাঝি রাখুন, এগুলো ক্যাচ করে নেবে মাঝামাঝি।
এটাকে আপনি একটু মাঝামাঝি করে দিন, তাহলে দুদিকেই আর কি ঘুরিয়ে নিতে পারবে এরকম একটা জায়গায়, ঠিক আছে? ওনারটা হলে ওই দিকে ঘুরিয়ে দেবো। টোটাল কজন মারা গেছে ওখানে? 3 জন মারা গেছেন, তার মধ্যে হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং ইজাজ আহমেদ। ইজাজ আহমেদের বয়স ছিল 18, হরগোবিন্দ চন্দন দাস এনারা প্রাপ্তবয়স্ক ছিলেন, তো বাবা ছিলেন। এই 3 জনের মধ্যে 2 জন হিন্দু সম্প্রদায়ের, 1 জন মুসলিম সম্প্রদায়। দুজন হচ্ছে দুষ্কৃতীর দ্বারা মারা গেছেন, আর 1 জন হচ্ছে পুলিশের গুলিতে। অ্যাকচুয়াল ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুযায়ী যতটুকু আলোচনা সময় তাতে পুলিশের পার্সিয়ালিটি একেবারে প্রত্যক্ষ করা যাচ্ছে। বলুন। বলছি যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুযায়ী আপনারা যে রিপোর্ট পেশ করলেন, সেই রিপোর্ট অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে এখানে পুলিশের, বিশেষত প্রথমত পুলিশের যে মানে পার্সিয়ালিটি এবং পক্ষপাতমূলক আচরণ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন যারা ভুক্তভোগী তারা পুলিশের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে? আচ্ছা, আমি একটু বলে নিই এটা ছোট করে। প্রথম কথা হচ্ছে, ভুক্তভোগী যারা আছেন, হ্যাঁ, আমরা যদি হিসাবটা দেখি তাহলে জানেন যে 3 জন মারা গেছে পুলিশের গুলিতে এবং 14 জন ইনজিওর। এবং 14 জন ইনজিওরের মধ্যে প্রত্যেকেই তারা কিন্তু সংখ্যালঘু প্রত্যেকেই যারা পুলিশের গুলিতে আহত হয়েছে, এবং তাদের বয়স 12, 13, 15 থেকে শুরু করে 20, 22, 27 এরকম। এবং অর্থনৈতিকভাবে এরা দিনমজুর পরিবারের সন্তান ম্যাক্সিমাম। ফলত এরা চিকিৎসা চালাতে পারছে না, প্রশাসনের কাছে গিয়ে এরা কমপ্লেন করবে, থানায় যেতেই ভয় পায়, এবং থানায় গিয়ে কমপ্লেনটা কার বিরুদ্ধে করবে? পুলিশের বিরুদ্ধে করবে। সেখানে আমরা যখন যাচ্ছি থানায়, সুপ্রিম কোর্টের একজন উকিল যাচ্ছেন থানায়, বা একজন APCR এর মানবাধিকার কর্মীরা এখন থানায় যাচ্ছে, তখন থানা যেইভাবে আমাদেরকে হ্যারাস করছে, যেইভাবে আমাদেরকে ডিলে করাচ্ছে, সেটা একজন গরিব মানুষ যার সেই রকম এডুকেশন নেই, যার সেই সামাজিক সোশ্যাল ক্যাপিটালটা নেই, তার পক্ষে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে FIR করা বা কমপ্লেন করা, এটা আমাদের দেশে আইনের চোখে সবাই সমান, কিন্তু সামাজিক এই বৈষম্য আইনের চোখেও সবাইকে সমানভাবে এই সুযোগটা নিতে দেয় না। এটা একটা সমস্যা। কিন্তু আমরা চেষ্টা করেছি, আমরা কিছু কমপ্লেন করিয়েছি BSF এর বিরুদ্ধে। এবার মানুষের অনেকের দাবি হচ্ছে BSF এর পোশাক পরে চটি পরা পুলিশ করেছে বা চটি পরা BSF করেছে। এবার আমাদের সেটা বিচার্য নয়। BSF যেহেতু নেমেছে, তার সাথে থানার পুলিশ ছিল, সুতরাং এটা এবার BSF এর দায় যে যারা গুলি চালিয়েছে, যারা বাড়িতে লুটপাট করেছে, যারা বাড়ির ভেতরে বোম মেরেছে বা আগুন ধরিয়েছে, এগুলো তো BSF এর কাজ নয়। BSF এর তো কাজ নয় যে একজনকে তার বাইক জ্বালিয়ে দেওয়া এবং তার উপরে তাকে শুইয়ে দেওয়া। তাহলে এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো যারা করলো, এগুলো BSF করেছে কিনা? BSF যদি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে একটা সরকারি সংস্থা, অথবা BSF যদি না করে থাকে তাহলে এইগুলো কারা করলো তার দায় প্রশাসনকে, পুলিশকে বা BSF-কে দিতে হবে। এবার আমরা যখন FIR গুলো করছি, তখন স্থানীয় লিডারশিপের তরফ থেকে মানুষকে নিরুৎসাহিতও করা হয়েছে ব্যাপকভাবে পরিমাণে। ভীতি সঞ্চার করা হচ্ছে, মানে স্থানীয় জনপ্রতিনিধি, আপনি যা বলতে চাইছেন তাতে বোঝা যাচ্ছে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে একটা থ্রেট, হুমকি দেওয়া হচ্ছে, এরকম বলছি কি? আপনি বলুন। বিষয়টা হচ্ছে যে এলাকার যারা সাধারণ মানুষ আছে, আমরা যেটা দেখলাম যে অনেকে কমপ্লেন করতে থানায় গেছে, ঠিক আছে, কমপ্লেন নেওয়া হয়নি। এবং সব থেকে বড় ব্যাপার, যাদের অ্যারেস্ট করা হয়েছে রাত্রেবেলায় এসে তাদের ধরে নেওয়া গেল। কি কারণে ধরে নেওয়া যাওয়া হচ্ছে সেটা বলেনি। এবং 2 দিন ধরে তারা থানায় হন্যেতি পড়েছিল, কোথায় গেছে আমাদের ছেলে, কোথায় গেছে আমাদের স্বামী, কোথায় গেছে। পুলিশ প্রশাসন কোনো রকম ইনফরমেশন তাদের দেয়নি, থানায় গিয়েও তারা খোঁজ পায়নি। 2 দিন পরে তারা জানতে পারছে যে ওই এলাকায় আছে, এবং থানাতে তাদের ঢুকতে দেওয়া হতো, কারণ যেহেতু তারা তাড়িয়ে দেওয়া হতো লাঠি। তাহলে যেখানে এইরকম মিসবিহেভ করা হচ্ছে, ঠিক আছে, তাদের কমপ্লেন নেওয়া হচ্ছে না, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এরপরে কোন সাহসে তারা কিভাবে কোন জায়গা থেকে তারা যাবে, এইটা হচ্ছে মূল ব্যাপার। তো এই জায়গা থেকেই তারা, ভয়ের জায়গা থেকে তারা সেই মুহূর্তে যায়নি। সব থেকে বড় ব্যাপার দেখেন, যেদিন তারা গুলিবিদ্ধ হয় সেই সময় বাইরের প্রশাসন বা BSF পুরোপুরি এলাকায় ঘিরে আছে, এবং রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যন্ত্রণায় তারা তরপাচ্ছে,
অথচ তারা বাইরে বেরোবার পর্যন্ত সুযোগ পাচ্ছে না। বাইরে বেরোলে মানে যে মোড় দিয়ে তারা তো যাবে বাইরে, হসপিটালে যাবে, কোথা দিয়ে যাবে? প্রত্যেকটা মোড়ে মোড়ে বিএসএফ দাঁড়িয়ে আছে, গুলি করবে, ফায়ারিং করবে, কিভাবে তারা যাবে? যারা যেতে পেরেছিল হসপিটালে, প্রশ্ন মানে যেটা বলতে চাইছি যে ঘটনার শুক্রবার সেটা গড়িয়ে শনিবার, তো এই যে এখানে তো পুলিশিং এর যে কাজ সেটা না করতে পারে কারণ নিঃসন্দেহে এখানে ইনক্লুড হচ্ছে বিএসএফ। পুলিশ কি না এক মিনিট, পুলিশের কাজটা কেন বিএসএফ এর জন্য করতে পারবে না? প্রথম কথা হচ্ছে আমি বলতে চাইছি যে পুলিশিং এর কাজ অর্থাৎ পুলিশ তার যে ডিউটি সেটা ঠিকমতো করতে না পারার কারণে তো এখানে পুলিশ কি মানে দেখাচ্ছে, মানে কি তাদের এটা দুর্বল দিকটা কি দেখাচ্ছে? পুলিশ প্রথম কথা হচ্ছে যেদিনকে 11 তারিখের ঘটনাটা ঘটলো সেদিনকে যে ব্যাপক পরিমাণে পুলিশের যে অনঅফিসিয়াল যে বক্তব্য, এত বড় মাস আসবে তাদের আন্দাজে ছিল না। আসলে এই মবকে মোকাবেলা করার মতো যথেষ্ট পুলিশ ছিল না, এটা তাদের বক্তব্য। কিন্তু আমাদের বক্তব্য আশেপাশে তারা থেকে মোবিলাইজ করতে পারতো। ঠিক আছে, একটা ঘটনা প্রাথমিকভাবে হয়ে গেছে, পরবর্তীকালে যখন স্টাইল বাজারের ওখানে বলুন বা তারপরে যে ভাঙচুর লুটপাট বলুন দুই পক্ষের, তারপরেও পুলিশ মোবিলাইজ করেনি এবং বিএসএফকে নামতে হয়েছে। এবং বিএসএফ নামার পরেও শুধুমাত্র ঘোষপাড়াকে প্রোটেক্ট করা হলো। ঘোষপাড়া থেকে ঠিক 2.5 কিলোমিটার দূরে যে গ্রামগুলোতে, হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে যে ব্যাপক পরিমাণে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ চালানো হলো, সেখানে কিন্তু পুলিশ প্রোটেকশন দিতে যায়নি। এবং প্রোটেকশন দিতে শুধু যায়নি নয়, এই ঘটনাটা তো 8 ঘন্টার বিষয় নয়, হ্যাঁ 4 ঘন্টার বিষয়, তার বেশি সময় জুড়ে হয়েছে। সকাল 7:30-8টা থেকে উত্তেজনা, 9টা-10টা থেকে মব ঢুকেছে, হিন্দুদের বাড়িঘর জ্বালানো হয়েছে, মার্ডার হয়েছে, ফোন করেছে পুলিশ বা বিএসএফ, কেউ সেখানে গিয়ে পৌঁছায়নি। ঠিক আছে, এবার এই যে না পৌঁছানো, তারা তো অস্ত্রধারী, বিএসএফ হোক পুলিশ হোক তারা অস্ত্রধারী, তারা কেন পৌঁছাতে পারলো না এই জবাবটা তো তাদেরকে দিতে হবে। এবং যেহেতু শুক্রবার দিন একটা ঝামেলা হয়ে গেছে, তাহলে কেন পুলিশ এলাকা ডমিনেশনে নিল না? এবং এখানে সবচেয়ে বড় কৃতিত্ব আরো বেশি না ছড়ানোর জন্য ওখানকার সাধারণ মানুষের, জনগণের। আপনারা জানেন প্রচুর গ্রাম আছে সেখানে, তার মধ্যে মাত্র 3 থেকে 4টে গ্রামের এবং 2-3টে মুসলিম পৌরসভা পাড়ার বিরুদ্ধে অভিযোগ এবং ওই ঘোষপাড়া এবং ঠাকুরপাড়ার বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ ঠিক আছে, আরেকবার বলছি, আপনারা বলেন, যে বিষয় হচ্ছে এটা প্রি প্ল্যান অনুযায়ী হয়েছে, ফাইনাল রিপোর্টেও সেটাই উঠে এসেছে প্রি প্ল্যান। কেন প্রি প্ল্যান তার আপনারা দিক নির্দেশনা দিয়েছেন যে ঘটনা ঘটছে শুক্রবার, এমন একটা সুনির্দিষ্ট এলাকায়, বিশেষ করে ঘোষপাড়া বলে যে এলাকা থেকে ঘটছে, এবং সেটা ভিন্ন এলাকায় মানে যেটা চলে যাচ্ছে, এবং সেখানে মানে 17 ব্যাটালিয়ন অর্থাৎ 1700 বিএসএফ পোস্ট মোতায়েন হওয়ার পরেও সেখানকার মবকে রুখা যাচ্ছে না। আসলে এই প্রি প্ল্যান কাদের সাথে, প্লিজ একটু যদি আপনারা ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্ট, আপনারা কি বলবেন যে মানে এটা কাদের সাথে, কারা এটা রিকগনাইজ করছে বলে মনে হয়? আপনি সঠিক কথা বলেছেন। প্রথম যেটা বললেন, আমরা যেটা রিপোর্টে উল্লেখ করেছি, যেটা পরিকল্পনার অংশ, এবং পরিকল্পনার অংশ হওয়ার জন্যই যে পুলিশ প্রশাসন দাঙ্গা রুখতে ব্যর্থ, এটা সঠিক না। পুলিশ চেষ্টা করে, পুলিশ এটা ঘটতে দিয়েছে, এটা ঘটতে দিয়েছে। এবং তাদের কাছে পুলিশ ঘটতে দিয়েছে নাকি পুলিশকে ঘটতে দিতে বাধ্য করেছে? একটু ক্লিয়ার করবেন প্লিজ। মানে আমি বলছি যে যেহেতু অনুষ্ঠানটি লাইভ শুনছে, ক্লিয়ার হওয়া প্রয়োজন। পুলিশের এখানে সার্থকতা এই প্রসঙ্গে আমরা বলি, আমরা যেটুকু কথা বলবো ফ্যাক্টে যেটুকু উঠে এসেছে, যেটুকু এভিডেন্স আছে তার বাইরে না। আমাদের ফ্যাক্টে যেটা এসেছে সেখানে এটা পরিষ্কার যে পুলিশ প্রশাসন 1700 বাহিনী মোতায়েন হওয়ার পরেও তারা কিন্তু এই দাঙ্গাটা ঘটতে দিয়েছে বা ঘটানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং উপর লেভেলে কারা কানেক্টেড বা কারা নির্দেশ দিয়েছে, অবশ্যই তো নির্দেশ আছে, অবশ্যই পরিকল্পনা আছে, কিন্তু কারা করেছে সেটা হাই লেভেলে তদন্ত হওয়া দরকার। এবং যেহেতু এখানে সেন্ট্রাল এবং লোকাল স্থানের যারা পুলিশ আছেন তারা কানেক্টেড, ওসি কানেক্টেড আছেন, যেটুকু আমাদের মনে হয়েছে, তো কারণ এসপি নির্দেশ ছাড়া বা ওসি নির্দেশ ছাড়া এগুলো করতে পারে না। তো যেহেতু তারা মনে হচ্ছে যে তারা সংযুক্ত আছেন বা যুক্ত আছেন এখানে, তাদের কারা নির্দেশ দিয়েছেন এটা আমাদের ইনফরমেশন আসে না। এটা হাই লেভেল তদন্ত ছাড়া সম্ভব না, এবং এটা প্রশাসনিক তদন্ত দ্বারাও হবে না। এটা আরো হাই লেভেল ইনকোয়ারি দরকার আছে, জুডিশিয়াল লেভেল ইনকোয়ারি দরকার আছে, তখনই আসল সত্যটা উঠে আসবে।
হচ্ছে বহিরাগত তত্ত্ব যেটা, কেউ বলছে বাংলাদেশ থেকে টিম এসে হামলা করেছে, আর কেউ বলছে হিন্দি ভাষী লোক এসে এখানে অ্যাটাক করেছে। এই বিষয়টা আপনারা কি? আচ্ছা, এটা একটু বলে নিই। সেটা হচ্ছে প্রথম কথা, যে কটা থিওরি এসছে, একটা হচ্ছে বাংলাদেশ থেকে মুসলিমরা এসছে, ঝাড়খণ্ড থেকে হিন্দুরা এসছে, এবং আরও বিভিন্ন ধরনের থিওরি এসছে। হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে এটা যেটা স্পষ্টভাবে বলতে চাই যে এটা স্থানীয় মানুষের মধ্যে সংঘর্ষ, এবং সেখানে যদি বহিরাগতরা এসে থাকে সেটা আমরা ব্যাপকভাবে খুঁজে পাইনি। যদি এসে থাকে তাহলে সেটার ভূমিকা গৌণ। যেমন ধরুন, বহিরাগত আমরা কোথায় পেয়েছি? ঘোষপাড়ায় যেই আক্রমণটা হলো, ঘোষপাড়ার আশেপাশে মানুষজন কিন্তু কিছু একটা ঝামেলা হতে পারে, এটা তাদের একটা ধারণা ছিল। কিন্তু কেউ, আপনি জানেন, যে নিজের পাড়াতে দাঙ্গা চায় না। এই যে 12 থেকে 14 জন যারা মিছিলে হামলা করলো গেরুয়া ফেট্টু বেঁধে, তারা বহিরাগত কিনা এটা কিন্তু অনেকের দাবি হচ্ছে তারা বহিরাগত। তাহলে বহিরাগত কিছু লোক এসে সে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর আঞ্চলিক মানুষ, হিন্দু হোক মুসলিম হোক, তারা কিন্তু জানে না যে আগুনটা কে ধরালো, কিভাবে ধরলো। সেই যে উত্তেজনাটা তৈরি হচ্ছে, সেই উত্তেজনায় কিন্তু এবার মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে পার্টিসিপেট করছে। এবং এখানে আপনারা যদি দেখেন যে যতই বহিরাগত তত্ত্ব দেওয়া হোক, সিসিটিভি যে ফুটেজ আছে, পুলিশের যে গ্রেপ্তারি আছে, যে আহত, যে নিহত, প্রত্যেকেই কিন্তু স্থানীয় মানুষ। সুতরাং এইটা অনেক বেশি উদ্বেগের। দুটো জিনিস খেয়াল করার, একটা হচ্ছে বহিরাগতরা এসে যদি জ্বালিয়ে দিয়ে চলে যায়, তারপরে সাধারণ মানুষ এলাকার তারা পার্টিসিপেট করছে, ঠিক আছে, এবং সাধারণ মানুষের মধ্যে, আঞ্চলিক মানুষের মধ্যে যদি বিদ্বেষটা তৈরি হয়, সেটা অনেক বেশি আশঙ্কা। ওই শামশেরগঞ্জে একজন এমপি, 3জন এমএলএ বাস, 3জন এমএলএ এবং একজন এমপি শামশেরগঞ্জে বাস করে। শুধু কর্তা ব্যক্তিদের পড়ে যাবে, তারা থাকতে এই ঘটনা ঘটছে, এটা আপনি কি হিসাবে দেখছেন? তাদের সঙ্গে আমরা প্রত্যেকের আমরা ইন্টারভিউ নিয়েছি। তাদের বক্তব্য হচ্ছে, আমরা ওসিকে বারবার থানায় ফোন করেছি, এবং ওসি একটা কথাই বলেছেন যে আমরা যেখানে আছি, সাজুর মোড়ে আছি বা যেখানেই আছি, সেখানে আমরা ঝামেলায় সামলাতে ব্যস্ত। আমাদের এনাফ ফোর্স নেই যে আমরা আপনার এলাকায় বা ওই এলাকায় গিয়ে আমরা প্রতিরক্ষা দেব। ফাইন্ডিং যে টিম, আপনারা কি সন্তুষ্ট? এই যে জনপ্রতিনিধি, এমপি বা এমএলএদের যে বলা যায় দায় সারা গোছের বক্তব্য, আমরা মিডিয়ার দৃষ্টিকোণ থেকে যেটুকু দেখছি যে এগুলো একেবারে এক্সাক্ট দায় সারা গোছের বক্তব্য। এই বক্তব্যের অ্যাকচুয়াল কোনো সারবত্তা নেই। আপনি শামশেরগঞ্জের এমপি বলেন, এমএলএ বলেন, এবং একটা তথ্য আপনারা দিয়েছেন যেটাকে আমি বলতে পারি সরজমিন তদন্ত বলে। এই স্থানীয় নেতাকর্মীরা বিশেষ করে মানে প্রশাসনের দ্বারস্থ হতে, তাদের বিরুদ্ধে মামলা করতে মানে অনুৎসাহিত করছে। এখান থেকে একটা যোগসূত্র কি পাওয়া যায় না? মানে এর জন্য কি খুব নিবিড় তদন্তের প্রয়োজন, নাকি এখান থেকে একটা যোগসূত্র খুব সহজে খুঁজে পাওয়া যায়? প্রশ্ন হচ্ছে যে এলাকার এমপি বা যারা আছেন, এমএলএ এমপি, তাদের যে ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমরা তাদের সঙ্গে কথা বলে যারা দেখেছি, তাদের বক্তব্য অনুযায়ী তারা চেষ্টা করেছেন, কিন্তু তাদের হাতে প্রশাসনিক ক্ষমতা বা কন্ট্রোল তাদের হাতে নেই বা ছিল না। তাদের নিয়ন্ত্রণে প্রশাসন ছিল না, বা তারা কন্ট্রোল করতে পারেন, তাদের রিকোয়েস্টে কোনো রকম গ্রাহ্য হয়নি। এটা তাদের বক্তব্য। আপনাদের বক্তব্য উঠে এসেছে যে শুক্রবারে হাইকোর্টের অর্ডারে যখন 6টার মধ্যে বিএসএ খুশি গেল, সদস্য ঠিক 8টার পরে হিসাব মতো সদস্য বিএসএফ শামশেরগঞ্জে ঢুকে গেল, তখন কোনো মতে আদান দেওয়ার সম্ভাবনা থাকে না, তারপর সৃষ্টি হলো। আপনারা বললেন যে এটা সম্পূর্ণ প্ল্যান তৈরি করা না, মানে এইটা আমাদের অনুমান যে ঘটনা দেখে, ঠিক আছে, কারণ এটা তো তন্ত্রের মধ্যে দিয়ে ইয়ে হবে। প্রশ্ন হচ্ছে যে এটা ওই যেটা বললাম যে শুক্রবার দিন সন্ধ্যে 6টার পর যখন বিএসএফ ঢুকে গেল এবং 1700 বাহিনী এবং 5 গাড়ি বিএসএফ এলাকার মানুষের মধ্যে ওই এলাকাটাকে কভার করলো, তাদের সামনে বাড়ি, দোকান, মুসলিম দোকানগুলো পোড়ানো শুরু হয়েছিল। মানে এর আগে তাদের পক্ষ থেকে অ্যাকশনটা, পোড়ানোর অ্যাকশনটা হয়নি, দোকান ভাঙচুর অ্যাকশনটা হয়নি, কিন্তু বিএসএফ আসার পর থেকে তারা শুরু করলো। দুজন আইনজীবী যেহেতু আছেন, সুপ্রিম কোর্টের হাইকোর্টের, একটু যদি আমাদের তথ্য যে বিএসএফ কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া আসতে পারে? আপনি বলুন। এর সঙ্গে প্রশ্নটা যোগ করি যে বিএসএফ মানে দাঙ্গা লাগলো শুক্রবার 2টোর সময়, অত 4টে বা 4:30টার মধ্যে কলকাতা হাইকোর্টে মানে সাবমিট করে সঙ্গে সঙ্গে অর্ডার পাওয়া, এটা কতটা সম্ভব? অনেক সময় এমার্জেন্সিতে কলকাতা হাইকোর্ট রাতে, আপনারা শুনেছেন,
সুপ্রিম কোর্ট পর্যন্ত মধ্যরাতে খুলে গিয়েছেন এবং আমাদের একজন জাস্টিস ছিলেন যিনি পলিটিক্যাল পার্টি জয়েন করেছেন পরে, এখন অসুস্থ, ওনার সুস্থতা কামনা করছি, উনি রাতের বেলা ইজলাস খুলেছিলেন। তো করা যায়, এতে হ্যাঁ করা যায়। এই ফ্যাক্ট ফাইন্ডিং এর পরবর্তীতে আপনারা আইনি পদক্ষেপ নেবেন? যে রিপোর্ট বাস্তবে বেরিয়েছে আপনার ফ্যাক্ট ফাইন্ডিং অনেকটা আলাদা রিপোর্ট সম্পূর্ণ, তো এটাকে আইনি কথা আগাবে? আমরা মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিংটা বিভিন্ন জায়গায় পাঠাবো। এনএচআরসি, ইউনাইটেড নেশনের বিভিন্ন সংগঠন, জেনেভা কনভেনশনেও উইল ট্রাই, আমরা চেষ্টা করব এই জিনিসটা পাঠাতে, যাতে একটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ওয়াচ থাকে, যাতে আগামী দিনে এগুলো না হয়। এবং আমরা চেষ্টা করব, উদ্বুদ্ধ করব এবং আইনি হেল্প করব সমস্ত ভিকটিম। এবং আমরা ইনফরমেশন নিয়েছি, একবার ক্যাম্পও করেছি যে একটা টিম আমরা করা যায় কিনা, যে পুরো যারা ভিকটিম একেবারে তারা মানে ভয় পাচ্ছে লড়াই করতে, অ্যাকচুয়ালি ভিকটিম যারা রয়েছে তাদের লড়াই কিন্তু তাদেরকে লড়তে হবে। আমরা পাশে থাকতে পারি, কিন্তু তাদেরকে তো সাক্ষী দিতে যেতে হবে, তাদেরকে 164 দিতে যেতে হবে। তারা যদি তাদের লড়াই না লড়তে পারে, তো আমরা উপর থেকে যতটুকু ডিমান্ড করতে পারি, কিন্তু তারা তাদের লড়াই লড়লে অনেক দূর যাওয়া যায়, আমরা সাহায্য করার চেষ্টা করব। কার্যক্ষমতা কতটুকু তার বর্ডার থেকে দেখুন, বিএসএফ এর বর্ডারের লিমিটেশন আছে, কিন্তু কখনো কখনো উচ্চস্তরীয় আদেশ অনুসারে বিএসএফকে স্পেশালভাবে নিযুক্ত করা হয়, তো সেখানে স্পেশালি কাজ করতে পারে মানে বিএসএফ এরও তখন দায়িত্ব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা, শান্তি পিসকে তৈরি করা। কিন্তু বিএসএফ এখানে যেটা অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, মারাত্মক অভিযোগ, যে বিএসএফ পুলিশ আর ইনভলভ, যেখানে দুটো প্রশাসন বা সরকারের মধ্যে আলাদা আলাদা রুলিং পার্টি রয়েছে, সেখানে দুটো কি করে ইনভলভ? ইট শুড বি ইনভেস্টিগেটেড, জুডিশিয়ারি ইনভেস্টিগেশন শুড বি নিডেড হিয়ার। বলছি, এই ঘটনায় এখনো বহুজনকে নিরাপরাধ মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে। এখন পর্যন্ত এরকম কতজনকে নিরাপরাধ গ্রেফতার করা হয়েছে বলে? দেখুন, নিরাপদ কতজনকে আনটিল অ্যান্ড আনলেস প্রুভেন একটা থিওরি আছে, যে যতক্ষণ না আপনার গিলটি প্রুভ হচ্ছে ততক্ষণ তো আপনি নিরাপদ দিয়ে আছেন। সবাই নিরপরাধ যতক্ষণ জাজমেন্ট না হচ্ছে, সবাই ইনোসেন্ট। টোটাল কতজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে? টোটাল নাম্বারটা অ্যাকচুয়ালি এই তো টোটাল যে গ্রেপ্তার হয়েছে সেটা আমরা পুলিশের সূত্র থেকে যেগুলো পেয়েছি, পুলিশকে ফোন করে আমরা যে জানতে পেরেছি, তাতে করে 222 জন গ্রেপ্তার হয়েছে। 300 উপরে মানে এফআইআর আছে, 322টা এফআইআর আছে, 222 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে ঘোষপাড়া থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর বাকি সবাই মুসলিম। অধিকাংশ মুসলিম সবাই মানে 222 জনের মধ্যে 2 জন ঘোষপাড়া হিন্দু সম্প্রদায়, আর বাকি সবাই মুসলিম সম্প্রদায়। অথচ দাঙ্গায় আমরা দেখেছি উভয় সম্প্রদায়, সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে পরিষ্কার, উভয় সম্প্রদায়ের হাতে অস্ত্র এবং তারা দাঙ্গায় যেভাবে অংশগ্রহণ করেছে। কিন্তু শুধুমাত্র পুলিশের অভিযান বা বিএসএফের অভিযান হয়েছে শুধুমাত্র একটা সম্প্রদায়কে টার্গেট করে। 300 ক্লাসে এফআইআর হয়েছে, এফআইআর গুলো মূলত কারা করেছে? প্রশাসন থেকে? দুই তরফ থেকেই। এই যে এফআইআর গুলো, এই যে 322 জন যে এফআইআর হয়েছে, এই এফআইআর এর মধ্যে অনেক আমরা যেটা লক্ষ্য করেছি, অনেক ভুয়ো এফআইআর আছে। কিরকম ভুয়ো এফআইআর? আমরা যখন একটা এলাকায় গেলাম, সেখানে দেখলাম যে কোন একজন সংগঠনের জনপ্রতিনিধি সেখানে আছেন, তিনি ওই লাইন দিয়ে যেভাবে রেশন দেওয়া হয়, এই রেশন দেওয়ার মতো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে আসছে, আর একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে শুধু লিখে দিচ্ছে কার কত ক্ষতি হয়েছে, কত টাকা হয়েছে। এবং এইরকম বেশ কিছু এফআইআর দেখা যাচ্ছে সেম নামের ভুল, কারো স্বামী মানে হয়তো দেখা গেল পারুল দাস, তার সেখানে পারুল দাসের লিখেছে যে পারুল দাসের স্ত্রী, ঠিক আছে, এইভাবে কিন্তু উল্লেখ করা হচ্ছে এফআইআরে, পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং একই ফ্রেম ফরম্যাটে। এবং আমরা এটা দেখেছি, প্রত্যক্ষ করেছি যে রেশন দোকানে যেভাবে লাইন দিয়ে দাঁড়ায়, সেভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে আসছে, এফআইআর গুলো লেখা হচ্ছে একটা সংগঠনের পক্ষ থেকে, এবং তারাকে থানায় জমা হচ্ছে। জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন থানা থেকে ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছু সময় পরে সরকারি সম্পত্তি নষ্ট বা বিভিন্ন ভাঙচুর, বিভিন্ন ঘটনায় যুক্ত থেকেছে বলে পুলিশ রাত্রে গিয়ে, গভীর রাত্রে গিয়ে তুলে এনেছে বহু যুবককে। তাদের পরিবারের সকলে দাবি করেছে তারা এই ঘটনায় জড়িত ছিল না।
বাইরে ছিল, কেউ হয়তো কেউ বাড়িতে ছিল, এবং এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার দাবি করছে তারা নিরাপরাধ। তারা কিন্তু এখন পর্যন্ত জামিন পাচ্ছে না, প্রায় 2 মাস 2.5 মাস থেকে। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? পরবর্তী পদক্ষেপ এখন প্রশ্ন হচ্ছে যে এই যাদের অ্যারেস্ট করা হয়েছে, আমরা এই পুরো ব্যাপারটাকে বিষয়টাকে নিয়ে আমরা উচ্চ স্তরে উঠতে, যেহেতু এখানে শিশু চাইল্ড রাইট মানে 5 জন নাবালককে 18 বছরের নিচে পুলিশ আইনত গুলি করতে পারে না, এটা আইন বিরুদ্ধ এবং মানবাধিকার নিয়ম বিরুদ্ধ। শুধুমাত্র তাই না, কোমরের উপরে গুলি করা হয়েছে যাতে একটা বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেছে। একজনকে চোয়ালে এইভাবে গুলি মেরেছে, চোয়ালে মানে বুঝতে পারছেন, মানে মাথাটা গুলি ছিল এখানে দেখেছে, এখানে লাগে, তাহলে উদ্দেশ্য কি? তো প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে চাইল্ড রাইট ভায়োলেট হয়েছে, সেই জন্য আমরা চাইল্ড রাইট ডিপার্টমেন্টে যাব, সেখানে আমাদের কমপ্লেন করবো, প্রডিউস করবো। তারপরে আপনার যেখানে মহিলা কমিশন সেখানে আমরা যাব, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেখানে আমরা যাব, সমস্ত দপ্তরগুলোতে আমরা এটা ইনফর্ম করব, এবং এটা যাতে হাই লেভেলের তদন্ত এনকোয়ারি হয় সেই জায়গাটার জন্য আমরা কিন্তু এই যারা নির্যাতিত তাদের পক্ষে দাঁড়িয়ে আমরা কিন্তু মুভ করবো। এবং এলাকার একটা খবর আমাদের কাছে এসেছে, মানে এখানকার এলাকাবাসীদের বক্তব্য যে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো। আপনারা জানেন যে হরগোবিন্দ দাসের মার্ডারের কেসে যে জিয়াউলকে একটা আসামি বানানো হয়েছে, তাকে নাকি পুলিশ ধরে আনলো, আনার পর তার বাড়ি থেকে মানুষজন যারা ছিল তাদের তাড়িয়ে দেয়, এবং পুলিশ নাকি ব্যাগে করে কিছু ভরে নিয়ে যায়, ভেতরে ঢোকার পর ছবি করে, মানে ক্যামেরা করে দেখায় যে ভিতরে এই আর্মস টার্মস সব ছিল, এবং তার হাতে আর্মসগুলো ধরিয়ে দিয়ে ছবি তুলে। তাদের বক্তব্য সত্য মিথ্যা বলে জানে না। তো এইভাবে একজনের না, এইরকম প্রায় 20-25 জন গ্রামবাসী তারা সাক্ষী দিচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যে তাদের ফাঁসানো হচ্ছে, এবং পুলিশ প্রশাসন এখানে তাদের হাতে অস্ত্র ধরিয়ে গ্রামে ঢুকে এইভাবে ছবিগুলো তুলছে এবং কাজগুলো করছে, তারা সাক্ষী দিচ্ছে। এবং একটা রহস্যের বিষয় আছে, সেটা হচ্ছে বিএসএফ তারা যে পরিমাণে এখতিয়ার বহির্ভূত অপরাধী কার্যকলাপ করেছে বিএসএফ বা বিএসএফ এর নামে, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে এই পরিমাণে এখতিয়ার বহির্ভূত কাজ করছে, কিন্তু এটা কোনো ইস্যু হলো না। এটা কেন হলো না, এটা একটু মানে তদন্ত করার বা ভাবার বিষয় আছে। ওয়াকআপ আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল বর্তমানে বিভিন্ন অজুহাতে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। আমি যেমন একটা উদাহরণ দিতে পারি, আমার দূর সম্পর্কের আত্মীয়দের বাড়ি রঘুনাথগঞ্জ এলাকায়, হঠাৎ একদিন ফোন করে বলছে যে তাকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ রাত্রি 2:30টার সময় গ্রেপ্তার করে নিয়ে গেছে। পুলিশ বলছে জঙ্গিপুরের উমরপুরে কিন্তু সংঘর্ষ হয়, সেদিন সে এখানে ছিল, অথচ পরিবারের লোকের দাবি সে কিন্তু সারাদিন বাড়িতে ছিল, মসজিদে নামাজ পড়তে যাওয়া ছাড়া আর বাড়ি থেকে বের হয়নি। প্রশাসনকে বারবার স্থানীয় বিধায়করা চাপ দিল, পুলিশ বলছে যে না, তাদের কাছে প্রুফ রয়েছে। না দেখুন, এই যে আমাদের পুলিশ হোক বা বিএসএফ হোক, এটা তো আমাদের ভারত রাষ্ট্রের একটা পিলার। সেই পিলারের মধ্যে যদি সাম্প্রদায়িকতার মতো ঘুম ধরে যায়, রোগ ধরে যায়, তাহলে ভারতের রাষ্ট্রের যে বেসিক কাঠামো সেটাই কিন্তু ভেঙে পড়বে। এবার সবাই তো ধোয়া তুলসী পাতা নয়, তাহলে দাঙ্গাগুলো করলো কে বাড়ি গেল, কে দোকান ভাঙচুর করলো? ডেফিনেটলি এখানে প্রচুর মানুষ যারা গ্রেপ্তার হয়েছেন তারা অনেকেই অপরাধী। আবার এটাও ঠিক যে পুলিশ প্রশাসন যদি বায়াসনেস দেখায়, হ্যাঁ, তাহলে সেটা মানুষকে আরো বেশি রাষ্ট্র থেকে, প্রশাসন থেকে অবিশ্বাসী করে তোলে, দেশকে আরো বেশি ক্ষতির দিকে নিয়ে যায়। এবং প্রশাসনের মধ্যে যেইভাবে আমরা সাম্প্রদায়িকতা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী হোক বা রাজ্য প্রশাসনের মধ্যে, সেটা আগামী দিনে আমাদের যে গণতন্ত্র, আমাদের যে সংবিধান, সেটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে এখানে তো ইটপাটের কোনো মানে এক কথা জড়ি কিন্তু বলে কিছু নেই।